তো তাই। ও আচ্ছা। বুঝতে পারছি, সরি। না, না, আমি হচ্ছে ওই ওই আমার অন্য আইডিতে জয়েন করছি তো মানে ক্রোমে আর কি অনেকগুলা ব্রাউজার ছিল জি, ওই জি, থেকে। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। ওকে, আপনি কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে। আমি তো মাঝখানে অনেক ক্লাস করিনি। হ্যালো। হ্যালো? জি ভাই, আপনি কি রেকর্ড আপনার অন কথা আমি করেছেন? শুনতে পাচ্ছি না। আপনি কি কিছু বলতেছিলেন? জি, জি ভাইয়া, আমি বলেছিলাম যে আমি মাঝখানে অনেকগুলো ক্লাস করিনি। হ্যালো? নিসা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, আমি শুনতে পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন? দাঁড়ান, এটা যদি সমস্যা হয় ঠিক করে না, হঠাৎ করে এরকম। হ্যালো? ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আজকে আমরা সিআরডি মেথডটা দেখাবো, হ্যাঁ? সিআরডি আরসিবিডি কিভাবে করে, তো এই মেথডটা দেখাবো। তো আপনি মনে হয় আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। ওকে। গতদিন যারা যারা ক্লাস করছিল তাদের দেখাইছিলাম হচ্ছে আর স্টুডিওতে আপনাদের আর সম্পর্কে হয়তো বা, যেহেতু আপনি ছিলেন না আমি আর একটু বলে নিই। আপনাদের আর সম্পর্কে তন্ময় হয়তো ক্লাস নিছে আর কি। বেসিক আর সম্পর্কে আপনাদের একটু জানাইছে কিভাবে কি করতে হয়, বেসিক জিনিসগুলো কি, কোথায় কিভাবে প্যাকেজ কিভাবে ইনস্টল করতে হয়, লাইব্রেরি কিভাবে কল করতে হয়, তারপরে মানে বেসিক যে জিনিসগুলো ডিরেক্টরি কিভাবে সেট করতে হয়, এসব জিনিস সম্পর্কে হয়তো তন্ময় আপনাদের জানাইছে। তো আজকে জি আমার পার্টটা ভাইয়া। হচ্ছে আমি আপনাদের রিয়েল অ্যানালাইসিস গুলো দেখাবো, ওই আর স্টুডিও জি, দিয়ে জি। কিভাবে কাজ করে এই জিনিসগুলো দেখাবো। তো আজকে হচ্ছে আহ, আমরা দেখাবো হচ্ছে সিআরডি মেথড, তারপরে হচ্ছে আরসিবিডি আর আরসিবিডি টু, এইগুলোই মেইনলি লাগে। তো সিআরডি, আরসিবিডি, আরসিবিডি টু সম্পর্কে আমি আপনাদের ফার্স্টের দিকে বলে দিছিলাম যে একটা হচ্ছে কমপ্লিটলি র্যান্ডোমাইজড ডিজাইন, এটা হচ্ছে সিআরডি। আরসিবিডি কি? আরসিবিডি হচ্ছে র্যান্ডোমাইজড ব্লক ডিজাইন। হ্যাঁ, জি ভাইয়া, এগুলো র্যান্ডমলি ফার্স্ট এর দিকে মানে বলেছিলেন। ওই এখানেও ক্লাসগুলো আমি কমপ্লিটলি আছে, করেছিলাম। এখানেও কমপ্লিটলি র্যান্ডমাইজ ব্লক ডিজাইন। এখানে মানে পার্থক্য হচ্ছে এখানে ব্লক আকারে ভাগ করা থাকবে আরসিবিডিতে, আর সিআরডিতে কোনো ব্লক আকারে ভাগ করা থাকে না। একটা ব্লকের মধ্যেই আমরা পুরো এক্সপেরিমেন্টটা করি। আর আরসিবিডিতে কি করি, আমরা বিভিন্ন ব্লক আকারে ভাগ করি, ছোট ছোট ব্লক 1, ব্লক 2, ব্লক 3, এরকম বিভিন্ন ব্লক আকারে ভাগ করি। আবার আরসিবিডি 1 আছে, আরসিবিডি 2 আছে। হ্যাঁ, যখন আবার মাল্টিপল ফ্যাক্টর হয়, হ্যাঁ, যখন হচ্ছে 2 এর অধিক বা 4, 5, 6, 7টা ফ্যাক্টর আমার হয়, তখন আমরা কি করি, তখন আমরা আরসিবিডি 2 তে করি। ওইটাও আরসিবিডি 2 বলে না, ওইটাকে বলে হচ্ছে আরসিবিডি মাল্টিপল ফ্যাক্টর। কিন্তু আমরা হচ্ছে ওটাকে আবার আরসিবিডি 2 বলি। এক এক সময় এক একজন এক এক নামে ডাকে। তো যাতে কনফিউশন না হয় ওই জন্য আমি আপনাদেরকে আরসিবিডি 2 হিসাবেই বলতেছি আর কি। তো এটা হচ্ছে আমাদের কোড। কোডটা আমরা ওপেন করলাম। নিসা, আপনি যদি শুনতে না পান আমাকে একটু জানায়েন, হয়তো ভয়েসে বলে জানায়েন অথবা এইখানে লিখেও জানাতে পারেন। শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি আমি। আচ্ছা, এটাও কি আপনি শুনতে পাচ্ছেন কিনা আমি কেমনে বুঝবো? আচ্ছা, আমি লিখে দিই এটা। ভাইয়া, আমি শুনতে পাচ্ছি। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? হ্যালো? ওকে, এটা হচ্ছে আমাদের আর স্টুডিও চলে আসছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের সম্পর্কে আপনাদের আইডিয়া থাকার কথা। এখন যদি না থাকে তার মানে হয়তো বা আপনি তন্ময়ের ক্লাসে দেখেন। তো আমি আবার একটু রিভাইজ করে দেই। এইটা হচ্ছে স্টুডিওতে এরকম 4টা প্যানেল থাকে। বুঝতে পারছেন? এরকম 4টা আলাদা, আলাদা, আলাদা সেকশন ওয়াইজ ভাগ করা থাকে। তো এই সেকশনটা মানে নরমালি আপনি চিন্তা করে দেখেন, ওই গদবাঁধা নাম শোনার দরকার নেই। এইটা হচ্ছে এই সেকশনটাতে আমরা কি করি? এই সেকশনটাতে আমরা কোড লিখি। এই সেকশনটাতে স্ক্রিপ্ট বা কোড আমরা লিখে ফেলি। সেই কোডগুলা রান করি। তো
সেই যাই আমরা করি কিনা সে সব কিছুর ফিডব্যাক আমরা কোথায় পাবো? এই কনসোলে। বুঝতে পারছেন? এই কনসোলে আমরা সবকিছুর ফিডব্যাক পাবো। আর এইটা হচ্ছে কি এখানটাতে আমরা এনভায়রনমেন্ট দেখতে পারবো। আমরা কি, কি করতেছি সে সম্পর্কে একটা ওই ব্যাকগ্রাউন্ডে যে তারা কাজগুলা করতেছে। আর স্টুডিওতে আমরা তো কোডে কমান্ড দেই। সেই কমান্ডগুলার জন্য তারা কি করে? তারা ওইটাকে বিভিন্ন রকম ভাগে ভাগ করে, বিভিন্ন রকম স্ট্রাকচারে সাজায়। সেই জিনিসগুলো আমরা এখানে দেখতে পারবো। তো এটা দেখে আমাদের খুব একটা বেনিফিট হবে না। কারণ এখানে অনেক, অনেক এলোমেলো, অগোছালো অনেক ল্যাঙ্গুয়েজে লেখা থাকে যে জিনিসগুলো আমরা হয়তো বুঝতে সমস্যা হবে। আবার এখানটাতে হিস্ট্রিও দেখতে পারবো, কানেকশন দেখতে পারবো এগুলোর মধ্যে। আর এই সেকশনটাতে কি হবে? এই সেকশনটা মেইনলি আমরা প্যাকেজ ইনস্টল করার জন্য ইউজ করে থাকি। আর একটা হচ্ছে ভিউ করার জন্য। এখন ভিউগুলো কিরকম? যেমন হচ্ছে আহ, আমি বার গ্রাফ করলে এই সেকশনটাতে এই বার গ্রাফটা আমরা দেখতে পারবো। আ অথবা হিট ম্যাপ জেনারেট করলে এই সেকশনটাতে আমি হিট ম্যাপ দেখতে পারবো। অথবা কোনো প্রেজেন্টেশন যদি বানাতে চাই সেখানেও এই সেকশনটাতে আমি দেখতে পারবো। হ্যাঁ? তো আর তো যেহেতু অনেক কিছু করা যায় তো সকল কিছুরই ভিজুয়ালাইজেশনটা আমরা এই সেকশনটাতে দেখতে পারবো মোদ্দা কথা। আবার কোন ডিরেক্টরিতে আছে সেই ডিরেক্টরিতে কি, কি ফাইল আছে সেগুলো সম্পর্কে আমরা এই সেকশনটাতে দেখতে পারবো। আচ্ছা। তো এখন আমরা আমাদের কোডে যাই। এটা হচ্ছে আমরা আরসিবিডি আরসিবিডি টুডে বা সরি সিআরডি মেথডের আমরা হচ্ছে কোড সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। তো আচ্ছা ফার্স্টে জিনিসটা কি করব? আমরা আপনাদের দেখাবো হচ্ছে এক্সপেরিমেন্টাল ডিজাইনটা কিভাবে করা হয়। হ্যাঁ? দাঁড়ান আমি কোডটা একটু চেক করে নেই। হ্যাঁ, ফার্স্টে আমরা এক্সপেরিমেন্টাল লেআউট তৈরি করব। এক্সপেরিমেন্টাল ডিজাইনের লেআউটটা তৈরি করব। আমরা অনেক সময় এক্সপেরিমেন্টাল ডিজাইন করি না? যেমন V1 S1 আ আ আবার S1 T1 এভাবে বিভিন্ন রকম করি। এটা আমরা কি করি? আমরা খাতা কলমে করি যে আমার এক্সপেরিমেন্টাল ইউনিট কয়টা? তাহলে হচ্ছে ধরেন আমার নাম্বার অফ ইউনিট কয়টা আছে? আবার নাম্বার অফ ট্রিটমেন্ট কয়টা আছে? তো এই আমরা মাল্টিপ্লিকেশন করি। করার পরে তারপর র‍্যান্ডমলি ফালানোর জন্য বায়াসনেস না থাকার জন্য তো আমরা র‍্যান্ডমলি V1 এর সাথে S1 আবার V1 এর সাথে S2 যাতে বায়াসনেসটা না থাকে অথবা V2 এর সাথে S1 এরকম র‍্যান্ডমলি আমরা এক্সপেরিমেন্টাল ডিজাইন করি। তো এই র‍্যান্ডমলি ডিজাইনটাকে সবচাইতে ইজি করে দিতে হচ্ছে আপনি চাইলে এই জিনিসটা আর্ট দিয়ে করতে পারবেন। এখন কিভাবে করতে পারবেন সেই জিনিসটা আমি আপনাদের দেখাচ্ছি। এটার জন্য হচ্ছে যেহেতু এটা ভিজুয়ালাইজেশন করতে হবে আমাকে। হ্যাঁ? তো ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে আমার হচ্ছে অলওয়েজ আমি গত ক্লাসেও বলছি হচ্ছে ggplot। এই ggplot1 মানে খালি ggplot নাম যেটা আর ggplot2 এইটার মেইন এটার পারপাসটা হচ্ছে প্লট। প্লটের মেইন পারপাসই হচ্ছে আপনার প্লট তৈরি করা। প্লট মানে এই আমরা যে ভিজুয়ালাইজেশনগুলো দেখি নরমালি যেমন বার গ্রাফ, এই যে গ্রাফ এগুলোকে প্লট বলে। তো ggplot আর ggplot2 দিয়ে আমরা মেইনলি এই লাইব্রেরির কাজই হচ্ছে এটা আমাকে হেল্পই করে হচ্ছে প্লটিং করতে। বিভিন্ন রকম প্লটিং বা ডিজাইন তৈরি করতে আরকি। তো আমাদের ফার্স্টে কাজ হচ্ছে লাইব্রেরিটাকে ইনস্টল করব যদি ইনস্টল করা না থাকে। আমি জানি আপনারা জানেন ইনস্টল কিভাবে করতে হয়। তারপর আবার দেখায় দিচ্ছি। এইখানটাতে আপনারা লাইব্রেরি ইনস্টল করার জন্য আপনি কি করতে পারেন? এই যে ইনস্টল প্যাকেজ, ইনস্টল ডট প্যাকেজ এটা লিখে যদি আপনি রান দেন, এই রান অপশনে রান দেন অথবা কন্ট্রোল ইন্টার একসাথে প্রেস করেন তাহলে এই কোডটা রান হবে তখন লাইব্রেরিতে ইনস্টল হয়ে যাবে। তো গত ক্লাসে আমি বলছিলাম আর স্টুডিওতে যদি এরকম থাকে তাহলে এটা হচ্ছে কোড হিসেবে গণ্য হবে। মানে এটা কোড হিসেবে রান হবে। আর যদি তার আগে একটা হ্যাশ দিয়ে দেন, হ্যাঁ? তাহলে তারা এটাকে কমেন্টস হিসেবে গণ্য করবে। তখন আর এটা কোড হিসেবে রান করবে না। এটা হবে কমেন্টস মানে আপনার বোঝার জন্য। যেহেতু আমার ইনস্টল করা আছে তাহলে আমি আর ইনস্টল করলাম না। আর এভাবে লিখেও আপনারা ইনস্টল করতে পারেন অথবা প্যাকেজের মাধ্যমে ইনস্টল করতে পারেন। এইখানে ডিরেক্ট ইনস্টলের অপশন আছে। এইখানে আপনার ধরেন ইনস্টল করতে হবে ggplot2 এই যে ggplot2 নিলেন, নিয়ে ইনস্টল একদম ইজি। আচ্ছা, তারপরে ইনস্টল করার পরে ওই লাইব্রেরিকে ডাকতে হবে, কল করতে হবে। তো এটার জন্য কল করার কোডটা হচ্ছে লাইব্রেরি দিয়ে ব্র্যাকেট দিয়ে এরকম ggplot যে লাইব্রেরিটাকে কল করবেন আপনি সেই লাইব্রেরিকে ডাকতে হবে। তো মনে রাখবেন হচ্ছে আর স্টুডিওতে এই লাইব্রেরিগুলো তৈরি করা হয়েছে আমাদের সুবিধার্থে। না হলে কি হতো এই লাইব্রেরিগুলো না থাকলে আমাদের হয়তো আরো অনেক কোড লিখতে হতো। আগে যারা স্টুডিও শিখছে তারা হয়তো অনেক কোড টোড লিখে কাজ করতো। তো এইগুলো ইজি করার জন্য এই বিভিন্ন লাইব্রেরি বিভিন্ন প্যাকেজ তৈরি করা হয়েছে। তো এই প্যাকেজগুলোর মাধ্যমে কি করছে স্পেসিফিক করে দেওয়া হয়েছে যে এই প্যাকেজের এই কাজ। ওই প্যাকেজকে তখন তুমি ডাকবা ওই এনভায়রনমেন্টের মধ্যে তুমি কোড লিখবা ও বুঝে যাবে। ওর ল্যাঙ্গুয়েজে লিখলে ও বুঝে যাবে তুমি কি চাচ্ছ। ও তখন তোমাকে ওই জিনিসটা তৈরি করে দিবে। তো এরকম বিভিন্ন রকম প্যাকেজ তৈরি করছে। তো আপনি চাইলে এইভাবে লাইব্রেরি এই প্যাকেজের নাম লিখে রান দিতে পারেন অথবা এইখান থেকে টিক চিহ্ন দিতে পারেন। ধরেন আপনার ggplot লাগবে। তাহলে এখানে সার্চ দিলেন ggplot2 এই টিক চিহ্ন দিলেও লাইব্রেরি কল হয়ে যাবে। আর যে জিনিসটাই যাই হবে এখানে দেখবেন এরকম অ্যারো চলে আসবে। এই ব্লু টিকের পরে এরকম একটা
এরকম একটা অ্যারো চলে আসবে। যতক্ষণ পর্যন্ত এই অ্যারো না আসবে ততক্ষণ পর্যন্ত বুঝবেন যে আপনার কোডে কোনো ভুল হইছে বা আপনার কোড রান হচ্ছে না। যদি এই ব্লু টিক অ্যারোটা চলে আসে তার মানে বুঝবেন আগের কোডটা আপনারটা সাকসেসফুলি রান হয়ে গেছে। তাহলে আমি কি করলাম? আমি চাইলে এভাবেও লাইব্রেরি কল করতে পারতাম, অথবা এইখানে ক্লিক করে ডিরেক্ট রান দিলে আমার লাইব্রেরিটা কল হয়ে গেল। সুন্দর মতো আমার লাইব্রেরিটা কল হয়ে গেছে। হ্যাঁ, এখানে কমেন্ট সহ দেখাচ্ছে। আপনি যা, যা লিখছেন সব জিনিসেই ফিডব্যাকটা এই জায়গাটাতে আসে। এই টার্মিনাল অপশনটাতে আসে। তাহলে আমরা কি করব? তারপরে কোডটা কি? প্যারামিটার সেট করতে হবে। আমার যে এক্সপেরিমেন্টাল ইউনিট আছে, এই ইউনিটের প্যারামিটারটা সেট করতে হবে। এজন্য আমাকে কি লিখতে হবে? সেট ডট সিড। তার মানে আমাদের কি পরিমাণ সিডটা আছে, হ্যাঁ? তো সিডটা লিখলাম 1 2 3, এরকম সেট ডট সিড দিয়ে 1 2 3 লিখবো। এটার কোড, এটাতে কোনো চেঞ্জ করার দরকার নাই। আপনাদের চেঞ্জের জায়গাটা হলো এইখানটাতে, আর হচ্ছে এই জায়গাটাতে আপনারা চেঞ্জ করবেন। এখন বললেন কেন এই জায়গাগুলোতে চেঞ্জ করবো? তার কারণ হচ্ছে আপনি দেখবেন হচ্ছে আপনার সেট বা সিটটা কতগুলো আছে। আপনার যদি ৪টা বা ৫টা ইউনিট থাকে, যেমন ধরেন আপনার ট্রিটমেন্ট হলো ৫টা, তাহলে কত হবে আপনার? হ্যাঁ? যেমন ধরেন এখানে হচ্ছে কি আ আমার ভ্যারাইটি হচ্ছে ৩টা দিছি। তারপরে হচ্ছে আমার না, না, না। আ সরি। আমি বুঝাচ্ছি। আমার ট্রিটমেন্ট ছিল ৩টা। আমি এই ৩টা ট্রিটমেন্ট এখানে দিচ্ছি। হ্যাঁ? আর হচ্ছে আমার রেপ্লিকেশন পার ট্রিটমেন্ট হবে কয়টা? ৫টা। আমি ৫ টা। পার ট্রিটমেন্টে ৫টা রেপ্লিকেশন করব। এইজন্য আমি কি করছি? 3 into 5, তাহলে আপনার যদি ৩টা ট্রিটমেন্ট হয় আর যদি ৫টা রেপ্লিকেশন হয় পার ট্রিটমেন্টের জন্য, তাহলে ৩ into ৫ কত হলো? আপনার নাম্বার অফ ইউনিট হচ্ছে ১৫টা। এই জিনিসটা আপনাদের ডেটাবেজ অনুযায়ী আপনারা চেঞ্জ করবেন। আপনি দেখবেন আপনার নাম্বার অফ ইউনিট কয়টা হচ্ছে। এটা বের করার জন্য কি করবেন? আপনার ট্রিটমেন্ট কয়টা আছে। আপনার ট্রিটমেন্ট যে কয়টা আছে, ট্রিটমেন্টের সাথে আপনি কতগুলো রেপ্লিকেশন চাচ্ছেন পার ট্রিটমেন্টের। আপনার ভ্যারাইটির সাথে কত করে কতগুলো রেপ্লিকেশন চাচ্ছেন। আপনি চাচ্ছেন ৩টা বা ৪টা। যদি ৩টা হতো তাহলে এখানে আমার নাম্বার অফ ইউনিট হতো ৯টা। হ্যাঁ, আমি যেহেতু ৫টা অ্যাপ্লিকেশন চাচ্ছি পার ট্রিটমেন্টে, সেহেতু আমার আ ট্রিটমেন্ট মানে আমার নাম্বার অফ ইউনিট হচ্ছে ১৫টা। তো এই জায়গাটা শুধুমাত্র আপনারা চেঞ্জ করবেন। হ্যাঁ? আর কোনো কাজ নাই আপনাদের। তারপরে হচ্ছে তারপরে এটা লিখতে হবে। সেটা হচ্ছে নাম্বার অফ রেপ্লিকেশন। এটা একটা কোড। এই কোডে ফার্স্ট লিখতে হবে কি নাম্বার অফ রেপ্লিকেশন দিয়ে তারপরে এই পাশে একটা অ্যারো চিহ্ন দিতে হবে। তো আমি আপনাদের গতদিন একটা কথা বলছিলাম, ক্লাস যারা ফলো করছে, যে এই অ্যারো দিয়ে নামকরণ করা হয়। মানে আকিকা দেওয়া হয়। এই অ্যারো চিহ্নকেই এই চিহ্নটাকে বুঝবেন আপনারা হচ্ছে আকিকা দেওয়ার চিহ্ন। মানে এই পাশে যে নামটা হবে এটা এখন থেকে এটা তার নতুন নাম। এই পুরো এই পোরশনটার নতুন নামটা হচ্ছে এইটা এখন থেকে নাম্বার অফ রেপস। যাই লিখবো, হ্যাঁ? সেটাই হচ্ছে তার নতুন নাম। কারণ এত বড় ইউনিটগুলো আমাকে বারবার লেখা সম্ভব না। এইজন্য আমরা নতুন নাম দিয়ে ছোট, ছোট করে নিচ্ছি। তাহলে হচ্ছে নাম্বার অফ অ্যাপ্লিকেশনের মধ্যে আমি কি বলছি যে নাম্বার অফ ইউনিট, হ্যাঁ, ডিভাইডেড বাই লেন্থ অফ দ্য ট্রিটমেন্ট। এটাতে আমি করে লিখে নিচ্ছি। এগুলো কোনো কিছু আপনার চেঞ্জ করতে হবে না। এগুলো যা আছে এরকমই রাখবেন। শুধুমাত্র বললামই তো আপনারা এই জায়গাগুলোতে চেঞ্জ করবেন। যদি আপনার কাছে ধরেন আরো যদি থাকতো, ধরেন F3 এর বদলে আপনার কাছে আরো ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট ৪টা আছে। তাহলে কি করতেন? তাহলে আপনি এখানে একটা কমা দিতেন, তারপরে স্পেস দিতেন, দেওয়ার পরে F লিখতেন, সরি, এখানে আবার দিতেন, F লিখতেন, F4 লিখতেন। এরকম যদি আরো বেশি হতো আবার কমা দিয়ে আরেকটা লিখতেন। তখন আবার আপনার এখানে নাম্বার অফ ইউনিট সংখ্যা বেড়ে যেত। যেহেতু রেপ্লিকেশন ৫টা, তাহলে ৪ ৫ ২০, এখানে ২০টা হইতো আরকি। আচ্ছা। তো তারপরে হচ্ছে এখন আমি এগুলো একটু রান দেই। রান দিলাম, রান দিলাম, রান দিলাম। ট্রিটমেন্ট নিছে। আচ্ছা, রান দিলাম। হ্যাঁ, দেখেন 1:3 করে সে সুন্দর মতো করে গুছায় দিছে। এখন হচ্ছে আমরা কি করব? ক্রিয়েট ইকুয়াল রেপ্লিকেশন ফর ট্রিটমেন্ট। তাহলে আমরা কি করব? ইকুয়াল রেপ্লিকেশন তৈরি করব প্রত্যেকটা ট্রিটমেন্টের জন্য। আর ইকুয়াল রেপ্লিকেশন লাগবে না যাতে বায়াসনেস না থাকে। আপনি একটা রেপ্লিকেশন করলেন, সে একটা গাছে কোনো কারণে আ আপনারই অসতর্কতাবশত কি হলো? গাছটাতে কেউ ঝামেলা হলো, কোনো নষ্ট হয়ে গেল। অথবা আপনি হিউম্যানের উপরেই নিচ্ছেন, ওই লোকের আনওয়ান্টেড কোনো ডেথ হয়ে গেল বা কিছু একটা হইলো। তো হইলে তো আপনার ওই এক্সপেরিমেন্টটা নষ্ট হয়ে যাবে, যে আপনি যে একটা অ্যাপ্লিকেশন নিতে পারবেন না। মিনিমাম ৩টা আপনাকে নিতে হয়, যাতে আপনার বায়াসনেসটা ভুল না হয়। মানে ইরর যাতে কম হয়, এক্সপেরিমেন্টাল ইরর যাতে কম হয়, এজন্য মিনিমাম ৩টা নিতে হয়। তো যাই হোক, আপনারা কি করবেন? ইকুয়াল এটা তৈরি করার জন্য এখানে একটা কোড লেখা আছে, যেমন ট্রিটমেন্ট অ্যাসাইন করে দিচ্ছি। এটা কিন্তু নতুন নাম। আমি বলছি কি এই চিহ্ন দেওয়া থাকলে নতুন নাম দেওয়া থাকে। তাহলে আমি কি করছি? রেপ্লিকেশনটাকের মধ্যে এই রেপের মধ্যে কি দিছি? ট্রিটমেন্ট দিছি। ইচ নাম্বার অফ রেপস। হ্যাঁ? এই রেপস এর মধ্যে এই যে রেপস ছিল, এই রেপস এর মধ্যে ইচ নাম্বার অফ রেপ দিয়ে দিচ্ছি। এগুলো সব জানার দরকার নাই। আপনাদের কোড এত বিস্তারিত জানার দরকার নেই।
তো আপনারা আপনাদের জায়গাগুলো দেখে দিয়েছি, আপনারা এটা চেঞ্জ করবেন আপনার ইয়া অনুযায়ী, বাকি কোড এই সেম সিমিলারই রাখবেন, এই জায়গাগুলো চেঞ্জ করবেন। তারপরে হচ্ছে বাকি যা কোড আছে সব কোডগুলোই সেম। কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয় যে কোন জায়গাটা কি, কি কাজ করে। তারপরে হচ্ছে আমরা এই ট্রিটমেন্ট অ্যাসাইন করলাম। এখানে রেপ্লিকেশন হিসাবে দিলাম একবার। কোড লিখলাম, তারপর স্যাম্পল দিলাম। হ্যাঁ, এখানে ট্রিটমেন্ট অ্যাসেসমেন্ট দিয়ে করলাম। এই ট্রিটমেন্ট অ্যাসেসমেন্টেরই আবার হচ্ছে স্যাম্পলের সাথে তৈরি করলাম। বুঝতে পারছেন? র‍্যান্ডমাইজ অ্যাসাইনমেন্টের জন্য। তো এই ২ টা কোড লিখে ফেললাম। তারপরে আমরা কি করব? ট্রিটমেন্টটাকে ইউনিটে অ্যাসাইন করে ফেলবো। এখানে আমি কি নাম দিছি এটাকে? ডেটা। এর নতুন নাম দিছি ডেটা। তারপর আমার যে আগে ডেটা ছিল সেই ডেটা ডট ফ্রেম দিছি। ফ্রেম দেওয়ার পরে ইউনিট লিখে দিছি 1:2 নাম্বার অফ ইউনিট। তো নাম্বার অফ ইউনিট যে কটা থাকবে সেটার সাথে 1:2 করে আমি এই কাজগুলো করতেছি। আবার ট্রিটমেন্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্টর দিচ্ছি। ফ্যাক্টরের মধ্যে কি? ট্রিটমেন্ট অ্যাসাইনমেন্ট। এই ট্রিটমেন্ট অ্যাসাইনমেন্টের যে এই পাশে আমি ট্রিটমেন্ট অ্যাসাইনমেন্ট যেটা তৈরি করে নিয়েছিলাম যে ইকুয়াল রেপ্লিকেশনের জন্য, সেগুলো সবগুলোকে আমরা ফ্যাক্টর হিসেবে অ্যাসাইন করে দিচ্ছি। যে ট্রিটমেন্টও যেটা, ফ্যাক্টরও সেটাই। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা লেআউট তৈরি করব। লেআউট তৈরি করার জন্য এই যে ggplot2 তে গেছি আমি, তারপরে ggplot লিখছি, লিখে আমার ডেটা দিছি, তারপরে এখানে x দিছে কি দেখছি, ইউনিট দিছি, y দিছে 1 দিছি, তারপর ফিল্ডে ট্রিটমেন্ট দিছি, তারপর এখানে কালার ব্ল্যাক দিছি। এবং চাইলে অন্যান্য কালারও আপনারা ইউজ করতে পারেন, এখানে হোয়াইটও দিতে পারেন। হ্যাঁ, যেমন টাইটেল এখানে ব্ল্যাক দেওয়া আছে, আপনারা চাইলে এটা হোয়াইট দিতে পারেন। এরকম করে কেটে দিয়ে এখানে হোয়াইট লিখে দিলেন। এই যে হোয়াইট হয়ে গেল। তারপরে হচ্ছে লেভেল ট্রিটমেন্ট, এখানে ব্ল্যাক আছে। আপনারা এটা চাইলে হোয়াইট দিতে পারেন, কিন্তু হোয়াইট দিলে দেখতে কষ্ট হবে, এই জন্য ব্ল্যাক দেওয়া বেটার। আচ্ছা, তারপরে এখানে টাইটেল সেট করতে পারেন, যেমন আমি লিখছি কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইন লেআউট উইথ ইকুয়াল রেপ্লিকেশন। আপনার যদি অন্য কোনো নাম থাকে আপনারা এখানে যা ইচ্ছা তা লিখবেন। ওরে সালেকা, ওরে মালেকা, যা ইচ্ছা তা লিখবেন, তাই আসবে ওইখানে। আবার দিতে আমি নাম দিচ্ছি হচ্ছে এক্সপেরিমেন্টাল ইউনিট। আপনি যদি অন্য কোনো নাম দিতে চান এখান থেকে এডিট করবেন। এই জায়গাগুলো আপনাদের কাজ। আর এখানে আমি কোনো নাম দেই নাই, এখানে ওয়াই দিতে ধরেন আম, আম, আমি এমনি রেজাল্ট লিখলাম সাপোজ, তাহলে দেখবেন ওয়াই দিতে রেজাল্ট লিখা আসবে। তো আচ্ছা, আমি তারপরে এখন কোডগুলো রান করি, অনেকগুলো কথা বলছি, এখন কোডগুলো রান করি। এখান থেকে আপনারা সুন্দর মতো কোডটা রান করবেন, তারপরে কি রে, সামনে গেল কেন? আচ্ছা, কোডটা রান করলেন, এই রান হচ্ছে, হ্যাঁ, চলে আসছে। আপনাদের লেআউটটা চলে আসছে, এখান থেকে জুম করে দেখতে পারবেন। দেখেন এখানে কি হচ্ছে, আমরা আমাদের 15টা ইউনিটকে র্যান্ডমলি সাজায় ফেলছি। এখন এটা আপনার কাছে মনে হতে পারে এটা তো ভাই আমি হাতেও করতে পারতাম। যখন যখন 15টা ইউনিট তখন ইজিলি আমি করতে পারছি। যখন আপনার কাছে মাল্টিপল ইউনিট হবে তখন আপনার কাছে দেখতে ঝামেলা হবে। আবার চোখে পড়তে সমস্যা হয়। হ্যাঁ, এখানে দেখেন একটু F2 সাথে কাছাকাছি চলে গেছে। হ্যাঁ, এটাও আপনারা চেঞ্জ করতে পারবেন চাইলে। যদি আপনার এখানে সাইজে কম বেশি করতে পারবেন। এই এক সময় একবার আসবে এটা। এটার কোনো নির্দিষ্ট লেন্থ নাই। না, একটু কাছাকাছি চলে আসছে। আচ্ছা, স্টুডিও কই, এটা বড় হয়ে গেছে। তো এখান থেকে আপনারা চাইলে এক্সপেরিমেন্টাল ইউনিট বাড়ায়, যেহেতু এই ইউনিটটাতে মনে হয় ওর বায়াসনেসের মধ্যে, মানে ও যাতে এই জিনিসগুলো কমায় সেই অনুযায়ী ও নিজের মতো করে করে ফেলছে। আপনারা চাইলে এখানে জিনিসগুলো চেঞ্জ করে করতে পারেন। যেমন ধরেন আপনি চাইলেন যে না আপনার F3 আগে, আপনার F1টা আগে আগে রাখতে হবে, তাহলে এখানে আপনি F3 দিলেন, F3 দিলেন, এখানে আপনি F1 দিলেন। হ্যাঁ, দেখেন একটু কি হয়, দিয়ে রান দিলেন। হুম, ওইটার মধ্যে ধরে নিচ্ছে। আচ্ছা, এখানে নাম্বার ইউনিট আমি বাড়ায় দিই, তাহলে মনে হয় এটা আসবে না, যেহেতু নাম্বার ইউনিট অনেক কম। এই জন্য এরকম ধরুন 20টা হইলো, এইখানে আমি কমা দিলাম, দিয়ে এটা দিলাম, F4 দিলাম। তারপর আমি কোডটা রান দিই।
এটা আমার ডিস্টার্ব করতেছে, আমার স্টুডিওটা আপডেট করা নাই, এই জন্য ডিস্টার্ব করতেছে। এই আর সবসময় লেটেস্ট ভার্সনটা স্টুডিওতে ক্ষেত্রে ইউজ করবেন। আপডেট দেওয়া খুবই ইজি, আপনারা আপডেট দিয়ে নেবেন ইজিলি। এটা ডিস্টার্ব করতেছে, আমার স্টুডিওটা আপডেট দেওয়া নেই, এই জন্য। হ্যাঁ, এই দেখেন চলে আসছে, আমি 4টা দিচ্ছি, এখন 4টা সুন্দর মতো বায়াসনেস ছাড়া সুন্দর মতো বসায় ফেলছে। হ্যাঁ, তো এইভাবে আপনারা আপনাদের ওই এক্সপেরিমেন্টাল ইউনিট যেটা আছে এটা একটু সুন্দর করার জন্য, একটু ভিজুয়ালাইজেশন সুন্দর করার জন্য কাজ করা লাগে, এই জিনিসটা আপনারা চাইলে করে নিতে পারবেন আর কি নিজেদের মতো করে। হ্যাঁ, তো এইখানে যে জিনিসটা আসতেছে এরকম আসার কথা না, এরকম আসতেছে কারণ হচ্ছে আমার স্টুডিওটা আপডেট করা নাই। আপডেট না করার জন্য ওরা ইরোর দিচ্ছে। এই দেখবেন অনেক দুই একটা একসাথে আসছে, দুইটা দুইটা পাশাপাশি আসছে। এটা জেনারেলি এটা আসে না। আপনারা যখন রান করবেন তখন এটা আসবে না, যখন আপনার স্টুডিওটা আপডেট থাকবে। আচ্ছা, তো কোনো বুঝতে কোনো কিছুতে প্রবলেম হলে একটু আস্ক করতে পারেন। না, 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 আমি শুনতে পাচ্ছি না। নিসা, আপনার কথা আমি কিছুই শুনতে পাচ্ছি না। ভাইয়া এবার শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে কিন্তু খুবই আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা বলেন, সমস্যা নেই। হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা ভাইয়া, এটা হচ্ছে যে উম এই ডাটাবেসটা কোনো হচ্ছে পাবলিকেশনে সাবমিশন করার পর অনেক সময় এরর আসে যে, বা এমন কোয়েশ্চেন আসে যে এটা কাজটা কিভাবে করছি না করছি। সেক্ষেত্রে কি আমাদেরকে যে আমরা যে কাজটা করেছি এটা কি ডাউনলোড করে নিতে লাগবে এরকম? বুঝি নাই আপনার কথা, মানে? মানে অনেক ক্ষেত্রে এরর আসলে প্রুফ চায় যে কাজটা আসলে করছি কিনা বা কিভাবে করছি। ও আচ্ছা, আপনারা কি কাজ? অনেক হ্যাঁ, হ্যাঁ, আপনার, হ্যাঁ, এইটা তো আপনাকে দিতে হয়। এক্সপেরিমেন্টাল ডিজাইন অনেকটা সময় দিতে হয়। বুঝতে পারছেন? ও পেপারে পেপার হুম, যখন দিতে যাবেন তখন আপনি এক্সপেরিমেন্টাল ডিজাইন আপনাকে দিতে হয়। যে আপনি এক্সপেরিমেন্টটা কিভাবে ডিজাইন করছেন। তো ওই সময় আপনারা কি আমরা অনেক সময় কি করি, ওইটার ক্ষেত্রে আমরা প্রিমিয়ার প্রো ইউজ করি অথবা ফটোশপ ইউজ করি। ফটোশপ দিয়ে আমরা ডিজাইন বানায় দিই। যেটা খাতায় খাতায় একটা ডিজাইন করি, করে ফটোশপে দিই। তো আর এর মাধ্যমে আপনারা ডিরেক্ট করতে পারবেন। এখানে তো সিআরডি তে এই জন্য এরকম লাগতেছে। যখন আরসিবিডি তে এটা দেখাবো তখন দেখবেন সুন্দর মতো ব্লক আকারে আলাদা আলাদা করে সুন্দর মতো ভাগ করে দিবে আর কি। হ্যাঁ, এইখানটাতে মনে হয় করছিল, যাই হোক। এটাকে আরসিবিডি দিয়ে করাটাই বেটার সবসময় না, না, সিআরবি না, এর না, 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 ডি না, 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 থেকে। না, এরকম না তো। আপনার এক্সপেরিমেন্টাল ডিজাইন, আপনার এক্সপেরিমেন্টটা যেটার উপর হবে আপনি সেই অনুযায়ী ডিজাইন করবেন। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছেন? আপনার এক্সপেরিমেন্ট যদি জি। আরসিবিটি মেথডে করেন তাহলে আপনাকে আরসিবিডিতে আপনার এই জিনিসটা ডিজাইন করতে হবে। আবার আপনার এই এক্সপেরিমেন্টটা যদি সিআরডি মেথডের হয় তাহলে তো আপনাকে সিআরডি করতে হবে। সিআরডি কথা তো আমি বললামই যে একটা মাত্র ব্লক থাকবে, হ্যাঁ? এরকম একটা মাত্র ব্লক থাকবে। আর হুম। আরসিবিটা কি মাল্টিপল মাল্টিপল ব্লক থাকে। আচ্ছা, আমি একটা স্টুডেন্ট আছে আমার, ওটা আমি কোডটা কোথায় লিখছিলাম আমি ওইটা জানি না। মানে আমি কোথায় রাখছিলাম এটা জানি না। আমার আগের বার একজনের কাজ করে দিছিলাম। ওর হচ্ছে হ্যাঁ, ওর ইয়াতে আমি করে দিছিলাম। মেবি দারুণ ওয়ার্কে থাকতে পারে। আমি আপনাদের দেখাচ্ছি কিরকম আসবে। জিনিস তৈরি করতে পারবেন আপনি আর দিয়ে। হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, এটাই মনে হয়। স্লাইড বানিয়ে দিছিলাম, স্লাইডে মনে হয় আছে। এই যে এমন 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 আপনারা সুন্দর মতো আর স্টুডিও দিয়ে ব্লগ বানাতে পারবেন। ধরেন আপনার ভ্যারাইটি আছে। ওর ভ্যারাইটি কয়টা? ওর ভ্যারাইটি হচ্ছে ১টা ২টা ৩টা। ৩টা ভ্যারাইটি। আর হচ্ছে ব্লক ছিল ১টা ২টা ৩টা ব্লক ছিল। তারপরে হচ্ছে ও কি করছে, পার ব্লকে কয়টা করে প্লট বানাইছে, হ্যাঁ? কয়টা করে ভ্যারাইটি রাখছে। আবার কি ভ্যারাইটি রাখবে। এই যে ডিজাইনটা করছে এই ডিজাইনটা আপনাকে পেপারে দিতে হয়। আর আর স্টুডিও যদি আপনি ইউজ করেন সেখানে বলে দিতে হয় আমি এইটা এই প্যাকেজ দিয়ে ওই নিচে একটা ইয়ে থাকে না, মানে আপনি ওই টাইটেল দিয়ে দেন, ফিগারে যে টাইটেল দেন, ধরেন এই যে এখানে যে টাইটেল দিছি আমরা, এই টাইটেলের এখানে ব্র্যাকেট দিয়ে লিখে দিতে হয় যে এটা আমি আর স্টুডিওতে করছি, এই প্যাকেজ ইনস্টল করে। আর কিছুই না, এইটুকু বুঝলে ওরা বুঝে যাবে যে আপনি কিভাবে এই জিনিসটা করছেন। আপনারা কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? ওকে। জি, জি। জি, বুঝতে পেরেছি এবার। এই জন্য এই জিনিসটা লাগে আর কি। না হলে এটা আপনাকে ফটোশপ অনেক কিছু দিয়ে করতে হবে। আপনি যদি হাতেও করেন এটা ব্যাপার না, এটা খুব একটা মেজর কোনো জিনিস না। এই যে এক্সপেরিমেন্টাল ডিজাইন যেটা, এটা আপনি হাতেও করতে পারেন। হ্যাঁ, যদি মনে হয় যে স্টুডিও যেভাবে দিচ্ছে এটা তো আপনার দরকার না, আপনি হাতে এইভাবে করবেন, হাতে করতে পারেন। কিন্তু সেই অনুযায়ী সেই ডেটাগুলো নিয়ে আপনি চাইলে কোড জেনারেট করে এভাবে এই যে এই জিনিসগুলা আপনি আর স্টুডিও দিয়ে জেনারেট করতে পারবেন।
আপনাকে ইয়া করতে হবে না, মানে ফটোশপ দিয়ে করতে হবে না। এই জিনিসটা ফটোশপে করতে গেলে আপনার মিনিমাম ৭-৮ ঘন্টা লাগবে। হ্যাঁ, এরকম করে এই সার্কেল বানানো, এই জিনিসগুলা বসানো, ভেতরে লেখা। তো এইটা আর দিয়ে করতে গেলে আপনার ২ মিনিট লাগবে কোড থাকলে। বুঝতে পারছেন? জি ভাইয়া। এইটাই। এইটাই হচ্ছে আরস্টুডিওর সুবিধা আরকি। আপনি আপনার যেকোনো জিনিস আপনি সুন্দর করে ভিজুয়ালাইজেশন করতে পারবেন। তো ওইটার কোডটা আমি কোথায় রাখছি, না হলে আমি আপনাদের ওই কোডটা রান করে দেখাইতাম। দেখি এইখানে একটা কোড আছে নাকি। আপনাদের এমনিতে দেখানোর জন্য যে এইখানে মনে হয় আমি একটা কোনো কিছু রান দিছিলাম কোডটা, দেখি। সিম্পটমের মনে হয় স্মল সাইজ কার্লি, এখানে কোডটা রান দেই। আচ্ছা, এটা মাশরুমের একটা কাজের জিনিস রান দিছিলাম। তো এইসব জিনিস, সব জিনিসগুলাই আপনি আরস্টুডিওতে ইজিলি করতে পারবেন। এই দেখেন, এই যেমন এই জিনিসটা আমার বানানোর দরকার ছিল যে আমি একটা বার গ্রাফ তৈরি করছি এখানে মাশরুমের উপর, হ্যাঁ, মাশরুম ফার্মারের উপর। এটা আমার একটা থিসিসের কাজ ছিল ম্যামের। তো ওইটার উপর। তো সেইটার জন্য আমি কি করছি, আমি এই আর স্টুডিওতে ইজিলি একটা বার গ্রাফ তৈরি করছি। এটা আমি চাইলে কিন্তু এক্সেলে করতে পারতাম। ওই যে পেপারটা আমাকে দিয়েছিল সেখানে এক্সেলে করা ছিল। তো এক্সেলে করার অসুবিধা কি, এক্সেলে শুধুমাত্র এরকম ছিল যে এই জিনিসগুলো বসানো যায় না, আবার উপরে এই যে ডেটাগুলো বসাবেন এগুলোর জন্য আলাদা আলাদা বার বসাতে হয়, অনেক ঝামেলা। আর কালার ডিফাইন্ড, ওই এক্সেলের যে কালার ওই কালারগুলো আপনি ইউজ করতে পারবেন, ইন্ডিভিজুয়াল কোনো কালার চেঞ্জ করতে পারবেন না। কিন্তু এখানে চাইলে আমরা অনেকগুলো কালার ইউজ করতে পারছি। আবার এই জিনিসগুলোর জন্য আমি সুন্দর মতো করে এখানে দেখেন লিজেন্ডও দিয়ে দিচ্ছি, তারপর এখানেও দিচ্ছি, আবার লেখাগুলো লিখে ফেলছি। তো এই কোডটাতে আপনার ওই অনুযায়ী করে সাজাতে হয়েছে। যেমন ধরেন আমি যে ggplot2 আমি আপনাদের বলছিলাম ভিজুয়ালাইজেশনের জন্য কিন্তু ggplot2 লাগে। আমি কিন্তু আপনাদের ভিজুয়ালাইজেশন এবং এনালাইসিস একসাথে দেখায় দিচ্ছি। এখন আমাকে তন্ময় বলছিল যে ক্লাসটা এমনভাবে নাও যে ভিজুয়ালাইজেশন বা ইয়াগুলো আলাদাভাবে দেখাতে পারো। যদি আমি আলাদাভাবে দেখাতাম তাহলে আপনারা এনালাইসিসের কিছু বুঝতেন না। কারণ আমি ভিজুয়ালাইজেশন যদি একদিন দেখাতাম, এনালাইসিসে এই জিনিসগুলো বানানো একদিন দেখালাম, আপনাদের কাছে কনফিউশন লাগতো। এটা তো আলাদা কিছু না, এগুলো সব একই সাথে কাজ করতে হয়। এই জন্য আমি একসাথে দেখাচ্ছি। বুঝতে পারছেন? তো যারা অনেক সময় অনেকে কনফিউশন ক্রিয়েট করার জন্য আপনাকে অ্যানালাইসিস পার্ট 2 আগে দেখাবে। দেখানোর পরে ভিজুয়ালাইজেশনের কোডগুলো আলাদা করে নিয়ে পরে আপনাকে আলাদাভাবে দেখাবে। তখন আপনার কাছে কনফিউশন হয়ে যাবে যে ভাই ওইটুক আগে করব কখন, তারপরে এটা করব। কিন্তু আমি কোডগুলো এমনভাবে সাজাইছি যে ওটার পাশাপাশি যাতে আপনি ভিজুয়ালাইজ করে দেখতে পারেন। হ্যাঁ, এটা যদি আপনি না দেখতেন তাহলে আপনি কি রেজাল্ট আসছে আপনি কিভাবে বুঝতেন? এই লেখাগুলো দেখে আপনাকে বুঝতে হতো। তো এই জায়গাগুলোতে আমি কি করছি ধরেন, এই জায়গাগুলোতে এটা দিচ্ছি, দেওয়ার পরে আমি কি করছি, ডেটা ফ্রেমের মধ্যে আমি সিম্পটমগুলোকে সি দিয়ে ব্র্যাকেট দিয়ে এখানে আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছি। যে সিম্পটম আমার কি কার্লিং থাকবে, ব্রাউন থাকবে, স্মল সাইজ থাকবে, লেস নাম্বার থাকবে। আবার একটা সিম্পটমে আছে হচ্ছে কার্লিং, স্মল সাইজ, লেস নাম্বার। এটা একটা কম্বাইন্ড ক্যাটাগরি হিসেবে ধরছি। আবার কার্লিং, ব্রাউন, স্মল লেস এবং লেস নাম্বার এটা কম্বাইন্ড আলাদা ক্যাটাগরিতে আমি ধরছি। ধরার পরে এটাতে আমি আবার কি করছি, পার্সেন্টেজটা লিখে দিছি যে এটার উপর কি কি পার্সেন্টেজ থাকবে। এই পার্সেন্টেজগুলো সুন্দর মতো করে আমি তুলে দিছি। দেওয়ার পরে আমি কি করছি, এটাকে কনভার্ট করতে বলছি যে কনভার্ট দ্য সিম্পটম কলাম টু আ ফ্যাক্টর উইথ দ্য কারেক্ট অর্ডার। এই কারেক্ট অর্ডার অনুযায়ী আমি এইটাকে কারেক্ট যে অর্ডারগুলো আছে এই কারেক্ট অর্ডার অনুযায়ী আমি যে অর্ডারগুলো দিছি এই কারেক্ট অর্ডার অনুযায়ী এই সিম্পটমগুলোকে আলাদা আলাদা ফ্যাক্টর অনুযায়ী কারেক্ট অর্ডারে ভাগ করে দিতে বলছে। এখানে কি করছে, আমি ডেটা নিউ, এটা হচ্ছে আমার ডেটার নতুন নাম, ডেটার নাম দিয়েছি যে ডেটা নিউ। আমার যে ডেটা সেটটা আমি তুলে দিয়েছিলাম যে ডেটা নিউ থাকবে, এখানে সিম্পটম থাকবে, হ্যাঁ, আর এখানে ফ্যাক্টরগুলোকে আলাদাভাবে ধরবো। তো এই জায়গায় আবার কোড লিখছি। তো এত কিছু আপনাদের জানার দরকার নাই, বুঝতে পারছেন? এই জিনিসগুলা যদি আপনার ইজিলি নর্মালি রাখেন এই জিনিসগুলো জানার আপনার কোনো কিছুর দরকার নাই। আপনাকে চেঞ্জ কোথায় কোথায় করতে হবে আপনাকে সেই জিনিসগুলো জানার দরকার। বুঝতে পারছেন? কারণ এখন চ্যাট জিপিটির যুগ। আপনার কোড মুখস্থ করবেন, সেই কোড নিয়ে স্টাডি করবেন, তাহলে আর শিখতে আপনার ৬ মাস যাবে। কারণ আর অনেক ভাস্ট জিনিস। এটার উপর হচ্ছে মাস্টার্স করায় অনেকে, এটার উপর পিএইচডি করে। তো এটা অনেক বড় জিনিস। তো আপনাকে এত কিছু দরকার নেই। এখন হচ্ছে সবকিছু আপনি কোড টোড ইজিলি পেয়ে যাবেন। চ্যাট জিপিটি, তারপরে বিভিন্ন এআই এর মাধ্যমে আপনি কোড জেনারেট করতে পারবেন। কিন্তু আপনাকে জানতে হবে আপনি চেঞ্জগুলো কোথায় কোথায় করবেন। ওরা তো একটা কোড দিল। সেই কোডে আপনার জিনিসগুলো আপনি কোথায় ঢুকাবেন? এই জিনিসটা না জানতে পারলে আপনারা কেমনে জেনারেট করবেন? এই জিনিসগুলোর জন্য আপনাদের প্র্যাকটিস করতে হবে। আপনাদের একটু দেখতে হবে যে কোন জায়গাগুলোতে কি করতে হয়। যেমন আমি এক্সারসাইজে কি দিছি, সিম্পটম দিছি। এখন যদি আমি অন্য কোনো নাম দিতাম, হ্যাঁ? বা অন্য কিছু দিতে চাইতাম, তাহলে কি করতে হতো? তাহলে আমাকে এখানে এই যে সিম্পটম যে অপশনটা রয়েছে এই জিনিসটা পুরোটাই চেঞ্জ করতে হতো। চেঞ্জ করলে তাহলে আমি এই জায়গাটাতে অন্য নামে আমি চেঞ্জ করতে পারতাম। তারপর ওয়াই এক্সিসে আমি পার্সেন্টেজ দিতে বলছি। হ্যাঁ? সে পার্সেন্টেজ হিসাবে তুলে দিছে। তারপর ফিল দিতে বলছি, ফিল ইজ ইকুয়াল টু সিম্পটম। তো সিম্পটমের যে পোরশনটা আছে এটা পুরোটাকে আমি ফিল করতে বলছি। তারপরে হচ্ছে জিওম কালার বার ইউজ করছি। এটা একটা আর্টস্টুডিওর কালার বার। হ্যাঁ? তো এই জিওম কালার বার ইউজ করে আমি এটাকে দিতে বলছি হচ্ছে স্ট্যাটের আইডেন্টিটি করতে বলছি। এগুলো কোনো কিছু দরকার নাই। এখানে লেন্থটা আপনারা চেঞ্জ করতে পারেন। এই জায়গাগুলোতে চেঞ্জ করতে পারেন। অথবা কালারের
ইয়াটা চেঞ্জ করতে পারেন। ব্ল্যাকের জায়গায় যদি অন্য কোনো কালার চান, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো কালার চাইলে দেখতে পারবেন না আরকি। ওইজন্য ব্ল্যাকই থাকুক। তারপরে হচ্ছে এই যে টেক্সটের ক্ষেত্রে, হ্যাঁ? তো এগুলো কোনো কিছুর দরকার নাই। আপনারা খালি এই যে সাইজ অ্যাডজাস্ট করতে পারেন। যে টেক্সটের সাইজ কি দরকার হচ্ছে না কি হচ্ছে এরকম। তারপরে আবার বোল্ড চান না নরমাল চান এই জিনিসগুলা। বোল্ডই লাগবে। কারণ তাছাড়া দেখতে পারবেন না আরকি, ছোট হয়ে যাবে। আবার ওয়াই এক্সিস এর নামগুলা, যেমন এই যে ভিজিবল সিম্পটমস অন ফ্রুটিং বডি, এই নামটা আপনি চাইলে যে অন্য কিছু দিতে চান, অন্য কিছু দিলে অন্য কিছুতে চলে আসবে। তারপর হচ্ছে আমি ওয়াই এক্সিস এ রাখছি হচ্ছে পার্সেন্ট অফ মাশরুম ফার্মার, যে কি পরিমাণ মাশরুম ফার্মার আছে সেই পার্সেন্টেজটা আমি রাখছি। তারপরে হচ্ছে ফিলে আমি কি দিছি, রিপোর্টেড যে সিমটমটা আছে, এই যে সিমটমগুলো আছে সেগুলো আমি নিচে ফিল আকারে দিছি। তাহলে ফিল দিয়ে আপনাকে কি বোঝাচ্ছে, এই যে নিচে যে আপনার নামগুলো আছে এই নামগুলোকে ফিল দিয়ে বোঝাচ্ছে আর কি। আচ্ছা, সরি নিচের নামগুলো না, এই ফিল দিয়ে আমরা লিজেন্ড দিছি। এই দেখেন এখানে আমি হ্যাশট্যাগে লেখাও আছে লিজেন্ড টাইটেল, ফিল দিয়ে আমি লিজেন্ড দিয়ে দিছি। তারপরে এই জিনিসগুলোতে আপনার হচ্ছে এইগুলো দরকার নাই, আপনার এইগুলো জানার কোনো দরকারই নাই। এখানে যা যা করছে ওরা করুক, আপনারা খালি এই জায়গাতে সাইজ টাইজে চেঞ্জ করবেন। এই সাইজ ধরেন কোনো কারণে ছোট হলে বড় করে দিবেন, এখানে মার্জিনে এখানে ছোট হলে বড় করে দিবেন, এই জায়গাগুলো চেঞ্জ করে দিবেন। তারপর অ্যাঙ্গেল যদি আরেকটু বেশি অ্যাঙ্গেল চান, অ্যাঙ্গেল চেঞ্জ করার দরকার নাই, অ্যাঙ্গেল আপনি বুঝবেনও না অ্যাঙ্গেল কিরকম দিলে কি হবে। তারপরে যদি চান চেঞ্জ করতে পারেন। এই জায়গাগুলোতে আপনারা খালি হাত দিবেন, বাকি কোনো জায়গাতে আপনার হাত দেওয়ার দরকার নাই। হ্যাঁ, বাকি কোড এরকমই থাকবে। আপনারা খালি আপনাদের পোর্শনগুলো এই জায়গাতে লিখে দিবেন যাতে ওর বায়াসনেস ও বুঝতে সুবিধা হয়। আবার এই জায়গাগুলোতে এই জিনিসগুলো লিখে দিবেন। লিখে দেওয়ার পরে যা কোডে যা আছে সেটা তো নতুন নামে কনভার্ট হলো, তারপরে ওই অনুযায়ী ওরা কোড অনুযায়ী রান দিবেন, আপনার এই ডাটা চলে আসবে। আর এটা আবার এক্সপোর্ট কেমনে করবেন, এই যে এইভাবে সেভ অ্যাজ ইমেজ, আপনি এটা কিভাবে চান, আপনি এইভাবে ডিরেক্টরিটা সেট করে দিবেন, আপনি কোথায় রাখতে চান এখানে দিয়ে পিসিতে ডিরেক্টরি সেট করে দিবেন কোন জায়গাটাতে আপনি রাখতে চান। হ্যাঁ, তো দিলেন, দেওয়ার পরে আপনি হচ্ছে তারপর ফাইল নেম দিলেন, তারপর এটা কি পিএনজি চান না কি চান সেই অনুযায়ী সবাইকে জানাই দিবেন। সরি, মেসেজ আসছে। আচ্ছা, এটা কি আপনি পিএনজি চান, জেপিজি চান অথবা এসভিজি চান, যে ফরম্যাটে চান সেই ফরম্যাটে দিবেন। এখানে আবার সাইজও অ্যাডজাস্ট করতে পারবেন, তারপরে হাইটও অ্যাডজাস্ট করতে পারবেন, যে হাইটের দরকার আর কি। দিয়ে সেভ দিলে আপনার ওই এক্সাক্ট লোকেশনে এই জিনিসটা সেভ হয়ে যাবে, একদম ইজি। তো এটা দেখালাম কারণ হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে দেখালাম আর কি। এর কোডটা আমার কাছে ছিল, আরো অনেক কোড আছে, সেটা হচ্ছে কোথায় আছে আমি জানি না। আচ্ছা, আমরা এটা দেখতেছিলাম। এখন আমাদের কাজ কি, আমরা এইটুকু রান দিয়ে আবার একটু রান দেই, কারণ যেহেতু চলে গেছে আবার একটু রান দেই। এই তো আমার চলে আসছে। আমরা এক্সপেরিমেন্টাল লেআউট তৈরি করে ফেলছি আর দিয়ে। এক্সপেরিমেন্টাল লেআউট তৈরি করা আমার কমপ্লিট। এই দেখেন এইবার দেখেন, এবার কিন্তু কোনো বায়াসনেস রাখে না, দেখছেন? তারপরও দুইটা আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার যদি আর স্টুডিওটা আপডেট থাকতো, মানে আমি যদি আপডেট করতাম তাহলে দেখতেন সবগুলো আলাদা আলাদা করে দিত ও। মানে একদম এ, পাশাপাশি কোনোভাবেই রাখতো না আর কি। তো আমার যেহেতু আপডেট নাই তো এই জন্য এরকম একটু মাঝে মাঝে ডিস্টার্ব করে আর কি। এটাও কোনো একটা ইস্যু না, কোনো বিগ ইস্যু না। হ্যাঁ, যেহেতু এটা এই ৪টা করে ইউনিট যদি বসান এটা এই যে পড়ে যাচ্ছে, এই এজ থেকে আবার F4 শুরু হয়েছে এরকম আরকি। যেহেতু আপনার কাছে ৪টা করে ইউনিট তাহলে ১টা, ২টা, ৩টা, ৪টা বসালেন। ৪টা বসানোর পরে আবার F2 তে শুরু হলো। এরকম। আচ্ছা, তারপরে এখন আপনার কাজ হচ্ছে আমরা কি করব? আমরা অ্যানোভা তৈরি করব। অ্যানোভা তো আমাদের লাগে। হ্যাঁ, যারা কাজ করছেন সবারই অ্যানোভার প্রয়োজন হয়। তাহলে আমরা অ্যানোভা এবং মাল্টিপল কম্প্যারিজন টেস্ট করব। তো এটার জন্য আমাকে কি করতে হবে? ১ম এ ডিরেক্টরিটা সেট করে নিতে হবে। আপনারা সেট ডিরেক্টরি সম্পর্কে তো জানেন। আ অনেকজনই জয়েন করছেন। এখন থেকে একজন আছে, বাকি সব চলে গেছে। তো যাই হোক, আপনাদের ডিরেক্টরিটা সেট করতে হবে, হ্যাঁ? তো ফার্স্টে ডিরেক্টরি সেট করতে হবে। ডিরেক্টরি সেটও আমি গতদিনও দেখাই দিছি যে আপনার কোথায় আপনার এই ফাইলগুলো আছে, সেই জায়গাটা সেট করতে হবে। এটা ২ টা ওয়ে আছে। একটা হচ্ছে যে stwd দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপরে কোন ড্রাইভে আছে, কোথায় আছে এই সব জিনিস হাতে লিখতে হবে। তো এটা অনেক কঠিন, তাই না? তো আমি এর বদলে কি করতে পারি? আমি ডিরেক্ট এখান থেকে এখানে সেট ওয়ার্কিং ডিরেক্টরি, চুজ ডিরেক্টরি, আমি এখানে যাব, গিয়ে দেখব আমার ফাইলটা কোথায় আছে। আমার ফাইলটা আছে হচ্ছে ডেস্কটপে। তাহলে আমি এখানে ডেস্কটপটা সিলেক্ট করব। তারপরে হচ্ছে আমার আছে হচ্ছে এটা কোথায়, মেহেদী হাসান শাকিলের মধ্যে, ওয়ার্কের মধ্যে, তারপরে ক্লাসের মধ্যে আই থিঙ্ক। আচ্ছা, এটা আমি সেট করে দিলাম, ডিরেক্টরি সেট হয়ে গেল। এখন আমি যদি চাই দেখি এখানে কি কি ফাইল আছে, এখানে দিলে আমি এই ফাইলগুলো দেখতে পারবো।
হ্যাঁ? ডিরেক্টরি আমার সেট কমপ্লিট। তারপর আমাকে কি করতে হবে? প্যাকেজ ইনস্টল করতে হবে। যে এই যে এগ্রিকোল, ইমেন্স আর হচ্ছে মাল্টকম। হ্যাঁ? তো এই ৩ টা প্যাকেজ নিয়ে আমি কাজ করব। আবার ggplot2 তো আমার আগে ইনস্টল করা ছিল। এটা আবার ইনস্টল করার দরকার নাই। আর এটা হচ্ছে ggplot2 যেহেতু আমি ১ম ইনস্টল করছি। এই কয়েকটা প্যাকেজ আমার লাগবে। সেই প্যাকেজগুলো আমরা ইনস্টল করে নিব। ইনস্টল করার পরে তারপরে আমরা লাইব্রেরি কল করব। দেখি আমার ইনস্টল করা আছে মনে হয়। তারপর কল করে দেখি। যদি কল করে না আসে তার মানে বুঝবেন আপনি ইনস্টল করা নাই। হ্যাঁ, এই যে আসছে। যখন এই যে এই চিহ্নটা আসবে তখন বুঝবেন যে না হইছে। তারপরে দেখলাম হ্যাঁ, সবই আমার ইনস্টল করা আছে। এখন কল করে নিলাম। এই যেহেতু লাইব্রেরিতে কল করে নিলাম। এখন আমাকে ভাইয়া কোন চিহ্নটা? ওই যে মানে ইয়ে দিয়ে ঢেকে গেছিল, নেম দিয়ে আচ্ছা, ঢেকে গেছে আরেক আচ্ছা, আচ্ছা দেখাচ্ছি। চিহ্নটা। আচ্ছা, আমি আবার ডাক দিচ্ছি লাইব্রেরিকে। হুম। এই ধরেন ডাক দিলাম। এটা এই দেখেন চলে আসছে ব্লু টিক দিয়ে। পরবর্তীতে আরেকবার হচ্ছে আপনার এইরকম একটা আচ্ছা। অপশন আসবে। বুঝতে পারছেন? যতক্ষণ পর্যন্ত এটা না আসবে ততক্ষণ পর্যন্ত বুঝবেন না যে আপনার কোডটা রান হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা। দিলেন। ওকে, ডাক দিলেন। এখন হচ্ছে আপনাকে কি করতে হবে? আপনাকে এই ডাটা সেটটাকে রিড করাতে হবে। তাই না? ডাটা সেটকে কেবল তো শুধুমাত্র ওইখানটাতে আপনি লিখছেন। এখন ডাটা সেটটাকে রিড করাতে হবে না? ডেটা সেটটা তো দিবেন, সেই ডেটা নিয়েই তো আপনি কাজ করবেন ডেটা সেটটা। তো আপনাদের জ্ঞাতার্থে আমি আবারও বলে রাখি হচ্ছে আর স্টুডিওতে ডেটা কিভাবে সাজাবেন এইটার জন্য। ধরেন আমি যদি সিআরডি ডেটা সেট 1 নিয়ে কাজ করতে চাই, ধরেন এটা আমার একটা ডেটা সেট ছোট করে দিছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, এই জন্য ছোট ছোট করে দিছি। এটা যদি আরো বড় করি আমি বোঝার ক্ষেত্রে, আপনি দেখতে পাচ্ছেন তো না? হ্যাঁ, দেখেন এখানে আমার কিন্তু জি দুইটা ভাইয়া। ইনপুট, দুইটা, একটা হচ্ছে ট্রিটমেন্ট আর একটা হচ্ছে রেসপন্স। হ্যাঁ, তো রেসপন্স মানে হচ্ছে ইল্ড যেটা পাইছি আর কি মেইনলি, বা আমার এটা ট্রিটমেন্ট দেওয়ার পরে প্ল্যান্টটার কি পরিমাণ রেজাল্টটা আসছে এইটা আর কি। তো আমার এখানে দুইটা কলাম। তো আমি কি করব? স্টুডিওর ক্ষেত্রে সবসময় আমরা এটাকে সেট করছি কি কি হিসাবে? এই এইটা আমরা এক্সেল ফাইলে সেট করব না, আমরা এটাকে সেট করব, দেখেন এটা প্রপার্টিজ দেখলে দেখতে পারবেন। কই রে? এই দেখেন এখানে লেখা আছে ডট সিএসভি, দেখতে পাচ্ছেন? আমরা কিন্তু এক্সেল ফাইলে সেট করিনি, এটা এক্সেলই, এখানে বিভিন্ন ভার্সন আছে। এটাতে আমরা কি করছি? সিএসভি ফাইলে সেট করছি। সেটা আমরা কিভাবে সেভ করব সেটা আমরা দেখাই দিচ্ছি আপনাদের। কারণ এটা এই যে ফাইলে গিয়ে, ও সরি, আচ্ছা এখানে গিয়েই তো, হ্যাঁ, এই যে সেভ অ্যাজ, সেভ অ্যাজে গিয়ে ধরেন ওইখানে যেহেতু আমার আছে আমি অন্য কোথাও একটা সেভ করতে চাচ্ছি সাপোজ। এইখানে দেখেন এখানে অনেক অপশন আসবে। এই সিএসভি কমা ডেলিমিটেড এই অপশনটা সিলেক্ট করে দিলে, এটা কেন আমরা করতেছি? এক্সেলও করতে পারতাম, কিন্তু আর হচ্ছে সিএসভি ফাইলগুলো বেশি ভালো বোঝে। এইটা হচ্ছে আর এর মানে জন্য সুবিধাজনক বুঝতে আর কি, বুঝতে অনেক সুবিধা হয়। এই জন্য সিএসভি ফাইলে কনভার্ট করা বেশি ভালো। এক্সেলও করতে পারবেন, কিন্তু সিএসভি ফাইল যখন ফাইল বেশি হয় না তখন সিএসভি তে করাই বেটার আর কি। আপনি তো এই ৪-৫টা নিয়ে কাজ করবেন, আপনি কাজ করবেন তো অনেকগুলো ডেটা নিয়ে। তো এইভাবে আপনারা সেভ করতে পারেন, এটা আপনার দেখাইলাম। আর সবসময় এইটার কলাম কি আছে, সরি কলামের নাম কি, এটা সবসময় মাথায় রাখবেন। কেন মাথায় রাখবেন এই পরবর্তীতে আমি দেখতে পারবেন আর কি। তো লাইব্রেরিগুলো কল করলাম, এখন লাইব্রেরি কল করা কমপ্লিট। এখন আমি হচ্ছে এই তো এটার নাম কি দিচ্ছি, আমার ডেটা সেটের নাম কি ছিল? সিআরডি। আচ্ছা, এখন আমি এটা রিড করার জন্য লিখবো হচ্ছে রিড ডট সিএসভি, যেহেতু এটা সিএসভি ফাইল। যদি এটা এক্সেল ফাইল হতো তাহলে এখানে কি লিখতাম? রিড ডট এক্সেল। এক্সেলের ওই যে ডটের পরে যে নামটা থাকে, হ্যাঁ, যে সংখ্যাটা থাকে, দেখবেন যে ফাইলের পরে ডটের, যেমন ভিএলসি ফোল্ডারে দেখবেন ভিএলসি লেখা থাকে না? তারপরে হচ্ছে প্লেয়ারের অনেক প্লেয়ারের নাম এমকিভি ফাইল, তারপর হচ্ছে, জি, জি ভাইয়া। হ্যাঁ এই জিনিসটা। তো ডটের পরে যেটা দেখা থাকবে সেটা আপনি এইখানটাতে লিখবেন। লিখার পরে তার আগে এটা এটা হচ্ছে কোড। এই কোড দিয়ে কি করলেন? ডেটাটাকে তাকে রিড করালেন। আর এটাতে এই আমি কি বলছি, এই চিহ্নটা যখন দিবেন তখন তার নামকরণ হয়ে যাবে। তাহলে এই পুরোটার নামকরণ পাওয়ার পর থেকে কি হবে? ডেটা, শুধু একটাই নাম ডেটা। ডেটা বলেও বুঝে যাবে এই পুরো ফাইলটা সম্পর্কে। বুঝতে পারছেন? তো আমি একসাথেই কোডটা আলাদা আলাদা করেও দেওয়া যেত, কিন্তু আমরা একসাথে করে ফেলছি যাতে ইজি হয় আর কি। তো এখন ধরেন এইটা তো লেখাই আছে কোডটা। এখন ধরেন আপনার ফাইল অন্যটা, আপনি কিন্তু ইয়া করে ফেলছেন, কি বলে, ডিরেক্টরি সেট করছেন। এখন আপনার ফাইলের প্রথম অক্ষর মনে আছে, সিআরডি মনে আছে, তাহলে সি লিখে এই এই আপনার কি বলে, কিবোর্ডে ট্যাব অপশনে ক্লিক করবেন। ট্যাবে ক্লিক করলে এরকম অপশন পাবেন। তো এখান থেকে আপনার ধরেন ডেটা সেট ওয়ানটা আপনি সিলেক্ট করে দিলেন।
ডেটা সেট 1 পুরোটাই সিলেক্ট হলো। ওই হাতে এইভাবে লিখতে হবে না, বুঝতে পারছেন? হাতে পুরোটা লিখতে হবে না। আপনি ফার্স্ট নেম লিখে ট্যাবে ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক ওই এই ফোল্ডারে যতগুলো সি দিয়ে নাম আছে সেগুলো সব চলে আসবে। আচ্ছা, তাহলে এই কোডটা আপনি একটু রান দেন, দেখেন কি হয়। কোডটা রান দিলাম, কোডটা রান হয়ে গেল। এখন কিছু একটা তো হয়েছে, সেটা তো আমাদের দেখতে হবে, তাই না? তো দেখার জন্য আমি এটাকে ভিউ করলাম। ভিউয়ে দেখছেন, ভিউয়ে কিন্তু আমি এটা লিখিনি, সিআরডি ডেটা সেট 1.csv টা লিখিনি। এখন তার নাম হয়েছে ডেটা। আমি এই জন্য ভিউ ডেটা লিখলেই পুরো ডেটা সেটটা আমাকে ভিউ করে দেখাবে। এই দেখেন সুন্দর মতো ও আর ইয়াতে ভিউ করে দেখাচ্ছে যে এই ডেটা সেটটা তুমি আপলোড দিচ্ছ, এটা আমাকে রিড করেছো, এই যে এটা সেটা ও সুন্দর মতো করে ফেলছে। আচ্ছা, এখন আমি কি করবো, পরের স্টেপে কাজটা হচ্ছে কি ফ্যাক্টরগুলো ডিফাইন করে দিতে হবে। আমার যে এক্সপেরিমেন্টটা করতেছি, এক্সপেরিমেন্টে তো ফ্যাক্টর আছে না, ফ্যাক্টরগুলো ডিফাইন করে দিতে হবে। আমি কেন আপনাদের বললাম, আমি আপনাদেরকে কিন্তু প্রথমে বলছি আপনারা এই নামটা ভালো মতো চেক করবেন। এই দেখছেন আমার এইটা হচ্ছে এই, ও আচ্ছা ওটা আলাদা, সরি। এইটা হচ্ছে আপনারা নামটা চেক করবেন, কলামের নামটা চেক করবেন। কারণ এইখানটাতে হচ্ছে যখন ফ্যাক্টরটা ডিফাইন করবেন, তো এখানে সুন্দর একটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যাজ ডট ফ্যাক্টর, যেটাকে ফ্যাক্টর হিসেবে রাখবে। বুঝতে পারছেন? এখানে ধরেন আপনার একটা ফ্যাক্টর আছে, আপনাকে দুইটা বা তিনটা চারটা ফ্যাক্টর হতে পারে না, আপনার চার পাঁচটা ফ্যাক্টর হতে পারে। তখন সেইগুলো কি তাহলে এএস ডট ফ্যাক্টর লিখলেও বুঝে যাবে হচ্ছে আপনার ফ্যাক্টর হিসেবে কিছু একটাকে ডিফাইন করতেছে। কিসের ভেক্টর? তখন হচ্ছে ব্র্যাকেট দিয়ে লিখবেন ডেটা। আপনার এই যে ডেটা সেটটা পুরোটার নাম তো দিচ্ছেন ডেটা, এই ডেটার পরে একটা ডলার সাইন দিতে হবে, বুঝতে পারছেন? ডলার সাইন দিলে সে বুঝতে পারবে হচ্ছে যে কোনো একটা কলামের হেডিংটা আপনি ধরতে যাচ্ছেন, পুরো একটা হোল কলামটাকে আপনি ফ্যাক্টর হিসেবে ধরতে যাচ্ছেন। যে কোনো একটা একটা তো আর নিবেন না, একটা কলামটাকে তো আপনি ফ্যাক্টর হিসেবে ডিফাইন করতে যাচ্ছেন। এই ডলার চিহ্ন দিয়ে ওই ডেটা সেটের মধ্যে যে নামটা আছে, এখানে দেখেন এখানে কিন্তু ট্রিটমেন্ট আছে, এই জন্য ট্রিটমেন্ট দিচ্ছি। বুঝতে পারছেন আমার কথাটা? এইখানে যদি নাম অন্য কিছু থাকতো, ধরেন এখানটাতে নাম থাকতো হচ্ছে, সাপোজ আপনার নামটা বললি, ধরেন নিসা থাকতো, আর এখানে আপনার বান্ধবী একজনের নাম ধরেন মিলা, সাপোজ। তো এখানে যদি নাম থাকতো নিসা আর হচ্ছে মিলা, তাহলে আমাকে এখানে লিখতে হতো কিন্তু নিসা, যে নিসাকে আমি ফ্যাক্টর হিসেবে ডিফাইন করব। আবার রেসপন্স, রেসপন্স লিখছি, এটা ইল্ড হতে পারে। এখানে আপনার রেসপন্সটাকে আমি কি করব, এই ডেটা সেটের রেসপন্সটাকে আমরা, বা এইখানে আমি নতুন নাম দিলাম তার, ধরেন আপনার নাম ছিল কি বলছিলাম, নিসা, নিসাকে আমি ফ্যাক্টর জি। হিসেবে ডিফাইন করলাম। হ্যাঁ, এই পর্যন্ত আমি ফ্যাক্টর হিসেবে ডিফাইন করে দিলাম যে সে একটা আমার ফ্যাক্টর। এই ডেটা সেটের যে নিসা অপশনটা আছে, নিসা হচ্ছে আমার ফ্যাক্টর হিসেবে আমি তাকে ধরবো। নিসা যে ডেটাগুলো আছে সেটা একটা ফ্যাক্টর। ওকে, তারপরে এখন আমি চিন্তা করতেছি তাহলে এখন আমাকে কি করতে হবে, আমাকে পুরো কোডের মধ্যে সব জায়গাতেই নিসা লিখতে হবে। যেহেতু আমার কোডের মধ্যে একটা ইউনিভার্সাল কোড, এখানে লেখা আছে ট্রিটমেন্ট। হ্যাঁ, তো আমাকে প্রত্যেকটা জায়গাতে চেঞ্জ করতে হবে। এটা জিনিসটা অনেক হেক্টিক না, টাইম কনজিউমিং। আবার প্রত্যেকটা জায়গায় নিচে লিখতে হবে, সেখানে স্পেস টেস ঠিক আছে কিনা, অনেক হেক্টিক। তো আমি কি করব, এই যে একটা আকিকা দিয়ে আমি নিসার নামটা চেঞ্জ করে দিলাম ট্রিটমেন্ট। কারণ আমার যে এক্সিস্টিং কোডটা আছে, এই কোডের মধ্যে সব জায়গায় ট্রিটমেন্টেই সুন্দর মতো কোডটা সাজানো আছে। তাহলে আমি নতুন নাম চেঞ্জ করে দিলাম, ফ্যাক্টর ফ্যাক্টর নিচেই ফ্যাক্টর থাকলো, কিন্তু এটার নতুন নাম হচ্ছে ট্রিটমেন্ট। আমার কথা কি বুঝতে পারছেন? নাহলে আমি আবার একটু ক্লিয়ার জি করে দিই। ভাইয়া, এটা একটা বিশাল আমি ফ্যাক্টর, বুঝতে বুঝতে পারছেন? পেরেছি। সবার হচ্ছে এই জিনিসটাতে ভুল হয়। ওই যখনই হুম, কোর্স করায় না, তো সবাই এই জায়গাটাতে হুম। বুঝতে পারে না। যখনই এক্সারসাইজ করতে দেয়, তখন দেখে যে কি ব্যাপার, ওইখানে তো হইলো, এখানে হচ্ছে না। কারণ তার এই যে হেডিং এর নাম চেঞ্জ ছিল। সেই নামটা কোথায় চেঞ্জ করবেন? শুধুমাত্র এই জায়গাটাতে চেঞ্জ করবেন, এই ডলার সাইনের পরে। বুঝতে পারছেন? হুম। এই ডলার সাইনের পরে যে নামটা দিবেন, সেই এই নামটা মনে করবেন আপনার ডেটা সেটে যে নাম আছে সেই নামটা লিখতে হবে আপনাকে। আপনি যদি ওইখানে অন্য কোনো নাম লেখেন বা এই যে পরে অন্যান্য কোডে যে নাম আছে নাম লিখলে সে রিকগনাইজ করতে পারবে না। কারণ ওই নাম তো নাই ডেটা সেটে। ও কেমনে রিকগনাইজ করবে? আচ্ছা। মানে ডেটা সেটটা হচ্ছে যে ট্রিটমেন্ট, সেটা না? নামটা আরকি ডিফাইন করবে যেটা। হ্যাঁ, এইটা হচ্ছে পুরোটা আপনার ডেটা সেট। বুঝতে পারছেন? এই পুরোটার নাম হুম, হচ্ছে ডেটা সেট। এটার নাম কি ছিল? হুম। আ আ সিআরডি ডেটা 1 ছিল আরকি। হ্যাঁ, ডেটা জি, সেট জি। 1 ছিল। সিআরডি, হ্যাঁ, ডেটা সেট 1 ডেটা ছিল। সেট 1। তো এত বড় নাম আমাদের লিখতে অসুবিধা হচ্ছিল। এটাকে আমরা চেঞ্জ করে কি লিখছি? ডেটা লিখছি। কারণ কোডে আরো অনেকবারই এই নামটা লিখতে হবে। তো আমরা এত বড় নাম তো লেখা পসিবল না। বা কোড বড় হয়ে যাবে বা ভুলও হতে পারে। এত বড় লিখতে আপনার কাছে হেক্টিক লাগবে। তখন আমরা কি করছি? এটাকে চেঞ্জ করে লিখছি ডেটা। হ্যাঁ? এটাকে ডেটা নাম দিচ্ছি নতুন নামে। তাহলে এখন এই পুরো ডেটা সেটটার নামই ডেটা। তাহলে এই ডেটার মধ্যে আমি ধরেন এই কলামটাকে আমি কি করব? আ ফ্যাক্টর হিসেবে অ্যাসাইন করব। বুঝতে পারছেন? এটা আমার ফ্যাক্টর। এটা জি, হচ্ছে আমার ইল্ড বা রেসপন্স। যেহেতু কোডের মধ্যে রেসপন্স রেসপন্স। লেখা আছে সেটা আমি রেসপন্সই ধরলাম।
তো তাহলে একটা এটা আমার ফ্যাক্টর, এটা আমার রেসপন্স, যেহেতু আমার কাছে দুইটা ডেটা, এই জন্য আমি বলতে চাচ্ছি, এরকম বোঝাচ্ছি। তাহলে আমি কি করছি, এই ডেটা সেটের মধ্যে কাকে আমি ফ্যাক্টর হিসেবে ডিফাইন করবো, ডলার সাইনের পরে তার নামটা লিখবো, এখানে যে নামটা আছে। ট্রিটমেন্ট হ্যাঁ, যেটা হচ্ছে এইখানে বোল্ড হবে। হ্যাঁ, এইখানে যে কলামটা আছে, এই কলামের নামটা হুম, আমি লিখলাম। আচ্ছা, আবার রেসপন্স হিসেবে কি আছে, সেই ডেটা ডেটা দিলাম ডলার সাইন দিয়ে, এইখানে যে নাম, সেই নামটা লিখলাম। যেহেতু এখানে দুইটা নামই সেম আছে, এই জন্য আপনাদের কাছে মনে হচ্ছে যে একই জিনিস, বুঝতে পারছেন? এখানে যদি অন্য নাম আচ্ছা। থাকতো, সেই নামটা আমি লিখতাম, লেখার পরে তারপরে নতুন করে তাকে নাম দিলাম, যে এখন থেকে তোমার নাম আর এটা নাই। তখন এখানে নাম আছে নিসা, তোমার নাম আর নিসা নাই, এখন থেকে তোমার নাম হচ্ছে ট্রিটমেন্ট। একে বললাম এখন থেকে হুম, তোমার নাম আর রেসপন্স নাই, এখন থেকে তোমার নাম হচ্ছে সরি, এখানে নাম আছে ধরেন মিলা, এখন থেকে তোমার নাম আর মিলা নাই, এখন থেকে তোমার নাম রেসপন্স। তারপরে কোডের বাকি জায়গাতে তার নাম রেসপন্স হিসেবে থাকবে, বুঝতে পারছেন বিষয়টা? জি আর একটু ভাইয়া। এনালাইসিস করা জি। দরকার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন রানটা দিলাম, হুম, রান দেওয়া কমপ্লিট, এটাও রেসপন্স হিসেবে তাকে ডিফাইন করে দিলাম। হ্যাঁ, এখন হচ্ছে এই যে রাইট ডট সিএসবি ডেটা সিএসবি দিলে এখানে আবার নতুন করে এই নামে সেভ হয়ে যাবে, দরকার নেই, এটা আমাদের কোনো দরকারই নেই, যে জিনিস লাগবে না, হুদে হুদে ফাইল বাড়ায় লাভ কি। এখন আমি হচ্ছে অ্যানোভা টেস্ট করব, যেমন পারফর্মিং অ্যানোভা। তো অ্যানোভা মডেলের জন্য সুন্দর কোড দেখেন, কোড কত ছোট, যে মডেল লিখবেন, এই যে অ্যানোভা মডেল, মডেল লিখে এর নাম, এই যে নতুন নাম দিছে। না হলে কি করতে হতো, আমাকে এই পুরো জিনিসটা বারবার করে লিখতে হতো, এই যে সামারি দিতে যাবো সেখানে যাই এই পুরো জিনিসটা লিখতে হতো। এত কিছু তো দরকার নেই, আমি সুন্দর মতো এর একটা নাম দিছি মডেল, এটা একটা অ্যানোভা মডেল, আমি মডেল নাম দিচ্ছি দিয়ে। এখন অ্যানোভা টেস্টের জন্য আমার কাজ কি হচ্ছে, এওভি লিখতে হবে, এওভি লিখলেই বুঝবে এটা হচ্ছে অ্যানোভা টেস্ট করতে যাচ্ছে। তারপর আমি ব্র্যাকেট দিব, হ্যাঁ ব্র্যাকেট দিয়ে অ্যানোভাটা কিভাবে করা হয় আমি গত ক্লাসে দেখাইছি এটা, আপনি একটু ভিডিওটা দেখে নিলে বুঝতে পারবেন, যে যেটা আমার রেজাল্ট। ওকে ভাইয়া, দেখে নেব। আচ্ছা, আমি যেটা ভাইয়া এটা করি, আমি দেখে করার ট্রাই করব, যদি আটকে যায় তখন আমি নক করব। আসলে আমি তো ক্লাস করি না, তো আমারই ফল্ট। হ্যাঁ, তো আহ, আহ, যেটা রেজাল্ট আমার, হ্যাঁ সেটা আমি লেফট সাইডে রাখবো, এখানে যেহেতু দুইটা আছে, তো এই জন্য আপনাকে বুঝতে অসুবিধা হতে পারে। যেটা আমার রেজাল্ট, সেটাকে আমি লেফট সাইডে রাখবো। আচ্ছা, এই যে এই জায়গাটাতে আছে ডাটা ক্লিনিং এনআর, এইখানটাতে আছে, এখানটাতে দেখলে বুঝতে পারবেন অ্যানোভা টেস্ট করা হয়েছে। আচ্ছা এই দেখেন, হ্যাঁ, তো এই অ্যানোভা টেস্টটাতে, আচ্ছা নিচের দিকে দিকগুলাতে দেখায় তাহলে ভালো মতো বুঝতে পারবেন অ্যানোভা কই। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন, এইখানটাতে আমি কি করছি, এইখানটাতে ফ্যাক্টর কিন্তু আমার দুইটা। কি কি ফ্যাক্টর, ব্লক একটা ফ্যাক্টর, আর ট্রিটমেন্ট একটা ফ্যাক্টর বুঝতে পারছেন? এখানে আমার ফ্যাক্টর দুইটা না। এখানটাতে আমার রেসপন্স কি ছিল, জি। দেখেন এখানটাতে আমার দাঁড়ান, আচ্ছা আচ্ছা এটাতে দেখা, এটাতে ভালো বোঝা যাচ্ছে, ওখানে অনেকগুলো করতে হবে, কনফিউশন করে দেবে। দেখেন এখানটাতে আমার ব্লক একটা ফ্যাক্টর, ট্রিটমেন্ট একটা ফ্যাক্টর, তাইলে এই দুইটা হচ্ছে আমার ফ্যাক্টর। আর এই ব্লক আর ট্রিটমেন্ট, এই বিভিন্ন ব্লকে যে আমি বিভিন্ন ট্রিটমেন্ট ইউজ করছি, এই ট্রিটমেন্ট ইউজ করার পরে ফলাফল আমি কি পাইছি সেটা আমি কি দেখে বুঝবো? একটা গাছে আমি বিভিন্ন রকমের ট্রিটমেন্ট ইউজ করছি, সাপোজ একটা গাছে সোডিয়াম বেশি দিচ্ছি, একটা গাছে আমি আহ, ডেটা দেখে বুঝবো। না, ডেটাটা আমি কিসের ডেটা পাবো, ইল্ডের ডেটা পাবো না, সে কি পরিমাণ ফলন দিছে, ফলনটা দেখেই তো আমি বুঝবো যে আমার হুম, গাছটা এখন ভালো করলো না খারাপ করলো। আর বাকি কিছু দেখে তো বোঝার উপায় নাই আছে। যদি আপনার টার্গেট হয় হচ্ছে হুম, আহ, আহ, কি বলে, আপনার টার্গেট যদি হয় ভেজিটেটিভ গ্রোথ দেখার, তাহলে আপনি ভেজিটেটিভ গ্রোথ দেখে বুঝতে পারবেন। আপনার টার্গেট যদি হয় রিপ্রোডাক্টিভ গ্রোথ দেখার, তাহলে রিপ্রোডাক্টিভ গ্রোথ দেখতে পারবেন। আপনার টার্গেট যদি হয় হচ্ছে আচ্ছা। নাম্বার অফ লিফ দেখার, এটা দেখতে পারবেন, ব্রাঞ্চ দেখার, এটা টার্গেট অনুযায়ী, বুঝতে পারছেন? এইগুলো কোনোদিনও কারো টার্গেট হয় না। হ্যাঁ, ম্যাক্সিমাম টার্গেট ইল্ডেই হয়, কারণ ওই গাছের লেন্থ বাড়ায় আমাদের কোনো কাজ আছে? হ্যাঁ, সেগুলো হচ্ছে ফরেস্ট্রির ক্ষেত্রে হতে পারে। যদি, তাও খুব কম। ফরেস্ট্রির ক্ষেত্রে হতে পারে যে গাছের ব্রাঞ্চিং বেশি করবে, বা যেটা অর্নামেন্টাল প্ল্যান্টগুলা সেগুলোর ক্ষেত্রে হতে পারে। যে আমার ব্রাঞ্চিং ভালো হলে গাছের ফুল-টুল বেশি হবে এরকমটাই। তারপরেও তো কিন্তু টার্গেটটা আমার ফুলেই। রেজাল্টটা কিন্তু ফ্লাওয়ারের। অথবা যদি আমার লিফে হয়, যেগুলো হচ্ছে আপনার হচ্ছে কি বলে পাতাবাহার টাইপের, যে টার্গেট যদি লিফ হয় তাহলে আমার রেজাল্টটা হবে কিন্তু লিফে। আমি এত ট্রিটমেন্ট এত কিছু দিব যাতে আমার লিফটা বেশি হয়, বা লিফটা বেশি সুন্দর হয়, বা লিফটা একটু ব্রড হয়। এটা হচ্ছে আমার রেজাল্ট আর কি আল্টিমেটলি। হ্যাঁ, ধরেন সাপোজ এখানে ট্রিটমেন্টের জায়গায় আপনি চিন্তা করতে পারেন যে আপনি কোনো মানুষ নিয়ে এক্সপেরিমেন্ট করতে যাচ্ছেন। যে কোনো মানুষের সাপোজ ডেঙ্গু রোগ হয়েছে। হ্যাঁ? তো এর হচ্ছে ৫ দিন আগে হচ্ছে, ৫ দিন পরে হচ্ছে, ৬ দিন পরে হচ্ছে, ৭ দিন পরে হচ্ছে, এরকম বিভিন্ন আপনি ডেটা নিচ্ছে। নেওয়ার পরে বিভিন্ন রেঞ্জের নিছে। যে এর এটা এটা করছে, এটার ভ্যারাইটি কি, এটা মলিকুলার টেস্ট করে দেখলেন যে এর মধ্যে আমি এটার সাথে এই জেনোমের মিল পাইছেন। এটা তো নরমালি তো সবই তো ডেঙ্গুই হবে, ওই এডিস মশা দিয়ে কামড় দিবে। তারপর স্পেসিফিক যদি এর জনরা দেখতে চান যে এটা কোন জনরা একদম স্পেসিফিক কোন মশাটা কামড় দিছে, হ্যাঁ, তো সেটাকে যদি দেখতে চান তাহলে আপনাকে তো মলিকুলার টেস্ট করতে হবে। মলিকুলার টেস্ট করার পরে জিন সিকুয়েন্সিং করে আপনি দেখতে পারবেন এই কি বলে টি টেস্ট করার পরে আপনি ওই এটা দিয়ে দেখতে পারবেন যে কার সাথে 100% ম্যাচ করছে। যাই হোক,
তো এটা দেখতে পারলেন যে ধরেন এটা এডিস 1 2 3 4 5 6 এরকম 4টা আপনি রাখলেন। রাখার পর দেখলেন যে এই 4টা মানুষের কোন জনকে কি মশা কামড় মারছে। আপনি 4টা এই এডিস 1 2 3 4 4 জনকে নিয়ে কাজ করতেছেন। এই 4টা আপনি মানুষ রাখলেন। আবার এই মানুষটাকে কি করছেন? আপনি আলাদা, আলাদা ব্লকে ভাগ করছেন। এই 4 কোয়ালিটি এই 4টা মশা যে কয়জনকে কামড় মারছে এগুলোকে আলাদা, আলাদা ব্লকে ভাগ করছেন। ব্লকে ভাগ করছেন সেই ব্লক আর ট্রিটমেন্ট মিলিয়ে পরেই তো আপনি রেজাল্টটা পাইছেন। তারপর রেসপন্সটা দেখছেন যে কে কার শরীরে এটা কি পরিমাণ ক্ষতি সাধন করছে। সেটাই তো আপনার রেজাল্ট, সেটাই তো আপনার yield মেইনলি। এই যে ব্লক ওয়াইজ এই যে মশা কামড় দিছে এগুলো ওয়াইজ যে আপনি ভাগ করছেন করার পরে আপনি তারপরে তার ইয়েটা দেখতেছেন তার বিভিন্ন টেস্ট করার পরে তার রেজাল্টটা দেখতেছেন যে তার শরীরের মধ্যে এই কোন মশা বা কোন জাতীয় মশাটা কি পরিমাণ ক্ষতি করতেছে। এই জিনিসটা দেখার জন্যই আপনি বিভিন্ন ব্লক ট্রিটমেন্টে ভাগ করছেন। আলটিমেট টার্গেট তো আপনার এটাই দেখা, এইটাই নিয়ে কাজ কারবার রেজাল্টটা। এই জন্য এটা আমরা রিলেপস মানে অ্যানোভা টেস্ট করার ক্ষেত্রে আমরা রেজাল্টটা সবসময় লেফট সাইডে রাখবো। তারপরে একটা আমি এরকম একটা ঢেউ খেলানোর চিহ্ন দিব, বুঝতে পারছেন? আমি গত ক্লাসে বলছিলাম যে আপনি মাথায় রাখবেন ঢেউ। হ্যাঁ, যতদূর চোখ যায়, সহজের একটা গান আছে, যতদূর চোখ যায় শুধু ঢেউ আর ঢেউ। হ্যাঁ, তো আপনি হচ্ছে এই পাশে এই ব্লক ট্রিটমেন্ট আপনার যে এক্সপেরিমেন্টাল যে কাজগুলো করছেন, বুঝতে পারছেন না? এই সবগুলো একসাথে আপনি কম্বাইন করে দিবেন। এই কম্বাইনের ফলাফল যেটা আসছে সেটা আপনার নদীর ওপারে ঢেউয়ের এই পাটটাতে রাখবেন। বুঝতে পারছেন? যে এটা এই ২ টার কম্বাইনের ফসল। এই যে ২ টা ব্যক্তির যে কৃতকর্মের ফসলটা আছে তারা একসাথে একটা কাজ করছে। সেই কাজের যে রেজাল্ট আউটপুটটা আসছে সেই আউটপুটটাকে আপনারা ঢেউয়ের এই পাশে রাখবেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে। এটা অনেক কষ্ট করে হুদাই এত কাউকে করে বুঝাইলাম না। তো ইজি জিনিস। যাই হোক। তারপরে ডেটা ইজ ইকুয়াল টু ডেটা লিখবেন যে না, না মানে এই ভাইয়া, ডেটা আমার নিয়ে কাজ জন্য করতেছি। ডিফিকাল্ট ছিল, ভালো হয়েছে ভালো করে বোঝানো, কারণ আমি তো অনেক কিছু করি নাই, সো আমার মাথায় একটু হইলেও থাকবে এখন। থ্যাঙ্কস। এইটা হচ্ছে ডেটা। যেমন এইটাও আপনার এই ডেটা সেট থেকে নিছেন, এই রেসপন্সটা। এইজন্য এই পাশে আপনি ডেটা দিচ্ছেন। আবার ইকুয়াল টু ডেটা দিছেন। এটাও এই একই ডেটা সেট থেকেই নেওয়া। এই অ্যানোভা টেস্টে একই ডেটা সেট থেকে নিয়েই করতেছেন। এইজন্য ডেটা ইজ ইকুয়াল টু ডেটা। হ্যাঁ? যদি এখানে অন্য কোনো কিছুতে অন্য কোনো একটা ডেটা সেট থেকে নিতেন, এরকম আমরা কোনোদিন করি নাই, আমার আইডিয়া নাই। যদি অন্য কোনো ডেটা সেট নিয়ে করতেন তাহলে সেখানে অন্য নাম দিতেন। যেহেতু একই নাম দিলে তো কনফিউশনে পড়ে যেত। সবগুলো নামই ডেটা। তো এখানে তো নাম দিতেন ধরেন ডেটার জায়গায় ডেটা 2 বা ডেটা 1। তখন এটা ধরেন যে আপনি রেসপন্সের ডেটাটা শুধুমাত্র আর কে বলতেছেন যে ওই অ্যানোভা টেস্টের রেসপন্সের ডেটা এই ডেটা সেট থেকে নিতে বলতেছেন। এখানে ডেটা 1 থেকে আবার ট্রিটমেন্টের ডেটা নিতে বলতেছেন। এরকম কেউই করে না। এটা নিয়ে ঘাটাঘাটির কোনো দরকার নাই। ডেটা ইজ ইকুয়াল টু ডেটাই রাখবেন আরকি। তো আচ্ছা তাহলে অ্যানোভা টেস্টটা করে দেখেন কি হয়। আমরা তো ফ্যাক্টর ম্যাক্টর অ্যাসাইন করে দিছি। এখন অ্যানোভা টেস্টটা করলেন। দেখেন ছোট একটা কোড। আগে কিন্তু এই কোডটা ছিল মিনিমাম এত বড়। এই যে এখান থেকে এত বড় কোড ছিল। বুঝতে পারছেন? আগে এইরকম ভেজাল বড়, বড় কোড লিখতো। তো এখন আমরা এই কোডগুলো ছোট করে নিয়ে এসেছি। বুঝতে পারছেন? যাতে কনফিউশন দূর হয়ে যায়। এখন এইটা কাজ একটা করছে। সে একটা অ্যানোভা টেস্ট করছে। সেই অ্যানোভাটা তো আপনি এগুলো দেখলে বুঝবেন। এখানে চাপ দিলেও বুঝতে পারবেন সে কিছু একটা কাজ করছে। হ্যাঁ, এই যে মডেল এইসব জেনারেট করছে। তো এগুলা দেখে আপনারা কি বুঝতে পারবেন? এগুলা দেখে কি বুঝবেন? রিসিডিউয়াল ডাবল 1, ডাবল 2 এগুলা দেখে আপনার মাথা ঘুরতেছে। আরে ভাই কেমনে বুঝবো? তো এটা আপনাকে ক্লিয়ারলি দেখার জন্য কি করতে হবে? আপনাকে একটা সামারি চাচ্ছেন যে এখানে আমাকে একটা সামারি দাও, আমি যাতে দেখে বুঝি। তো আপনি এই যে সামারি দিয়ে এই যে মডেল, কেন আমি মডেল নাম দিছি? কারণ না হলে এই সামারির মধ্যে এই পুরোটাই লেখা লাগতো। এওভি, রেসপন্স এই পুরোটাই লেখা লাগতো। তো এইটা যাতে না লেখা লাগে পরবর্তীতে অল্প লিখলেই হয়। এইজন্য আমি এটার নতুন নাম দিছি মডেল। সামারির মধ্যে এই মডেলটা দিছি। আচ্ছা ঠিক আছে এই মডেলটা এখন আমি রান দেই। দিলাম। দেওয়ার পরে দেখেন সুন্দর মতো দেখাচ্ছে। দেখাচ্ছে কি আমার ট্রিটমেন্টের ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে ২ টা। তারপর সাম স্কয়ার ভ্যালু আমার কত? 0.3733। আবার রেসিডিউয়াল ইফেক্ট কত? হচ্ছে 3। আমার রেসিডিউয়াল হচ্ছে 3। 3 এর সাম স্কয়ার ভ্যালু আছে, মিন স্কয়ার ভ্যালু আছে, এফ ভ্যালু আছে। তারপরে হচ্ছে 0.05 ভ্যালু দিয়ে আমার এই জিনিসটা পি এর ভ্যালু আছে। মানে এফ রেশিও এটা যেহেতু আমরা জানি যে সিগনিফিকেন্স টেস্টের ক্ষেত্রে যারা স্ট্যাটিস্টিক্যাল স্টুডেন্ট আছে তারা এটা আমরা জানি যে আমরা 0.05 তারপর হচ্ছে 0.1 এবং হচ্ছে 0.01 এবং 0.001 এই ৩ টা টেস্টে আমাদের হচ্ছে করে দেখে এইটাতে যদি স্টার আসে আমরা 3 স্টার দিয়ে এই জিনিসগুলো ডিফাইন করি। কিভাবে? যদি 0.05 এর নিচে হয় তাহলে আমরা সেটা বলি 1 স্টার। হ্যাঁ? যে সিগনিফিক্যান্ট আসছে। ঠিক আছে? রেজাল্টটা কোয়াইট গুড। আর যদি হচ্ছে 0.001 আসে তাহলে এটা আমি কি বলি? আমার রেজাল্টটা হাইলি সিগনিফিক্যান্ট। মানে আমাদের নাল হাইপোথিসিসকে হাইলি সে কি করছে? আ একসেপ্ট করছে আরকি। আমি যে হাইপোথিসিস নিয়ে কাজ করতেছি, আমরা রিসার্চের সময় কিন্তু একটা হাইপোথিসিস নিয়ে কাজ করি। কাজ করি না? আমরা রিসার্চের আগে একটা ধরে নিই যে আমি চিন্তা করতেছি এই ডেটা নিয়ে আমি এই রেজাল্টটা পাবো।
একটা হাইপোথিসিস নিয়ে কিন্তু আমরা কাজ করি। যেকোনো কাজে আমরা একটা হাইপোথিসিস দাঁড় করাই। যে আমি ভাই একটা ব্যবসা প্রতিষ্ঠান দিচ্ছি। এই ব্যবসা প্রতিষ্ঠানে আমার টার্গেট হচ্ছে মান্থলি আমি ৳৫০,০০০ ইনকাম করব। একটা হাইপোথিসিস নিচ্ছি। তো সেখানে যদি আমি ২৫,০০০ পাই, তাহলে আমি ওটাকে ধরে নিলাম যে আমার মোটামুটি চলতেছে আরকি। ঠিক আছে? খারাপ না। না আবার হচ্ছে সেটাতে যদি আমার কি হচ্ছে আ ৳৪৫,০০০ আছে, সেটা বলছেন না আমার হাইপোথিসিস এর সাথে হাইলি ম্যাচ করতেছে। না, খুব আছে, ঠিক আছে। সেটা যদি আবার দেখি যে না ৫০,০০০ বা ৫১,০০০ ৫২,০০০ পাচ্ছি, তখন আমি কি করতেছি ৩০ স্টার দিয়ে দিচ্ছি। না আমার এটা একদম আমি যেরকম হাইপোথিসিস ধরছিলাম একদম ফুললি অ্যালাইন করতেছে তার সাথে। বুঝতে পারছেন বিষয়টা? তো এরকম করে এই জি ভ্যালুটা ভাইয়া। যেটা আসবে সেক্ষেত্রে সেই স্টার দেওয়া হয়। এটা আপনারা করছেন আরকি স্ট্যাটিস্টিকস এ। সবার আইডিয়া আছে আরকি। না হলে আপনারা রিসার্চ কেমনে করবেন এইটুক নলেজ না থাকলে আরকি। তারপর আমি বলে দিলাম। এখন আমরা কি করব? লিস্ট সিগনিফিকেন্স টেস্ট। এটাকে বলা হয় হচ্ছে এলএসডি টেস্ট। যেকোনো ডেটার ক্ষেত্রে আমরা এলএসডি করি, ডাঙ্কেন করি। বুঝতে পারছেন? এই যে বড় যে ডেটাগুলো হয় এলএসডি ডাঙ্কেন করি। আবার আপনারা যারা এই ইকোনমিক্স এর স্টুডেন্ট আছেন, আপনি কি ইকোনমিক্স এর না? সোসিওলজির স্টুডেন্ট না? সরি আমি ভুলে গেছি আরকি। হ্যালো? হ্যাঁ, হ্যালো ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ। আমি হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে পোস্ট গ্রেড কমপ্লিট করছি ও আর আচ্ছা, আমার আচ্ছা। ব্যাকগ্রাউন্ড সায়েন্স ছিল। আচ্ছা, আচ্ছা। না, না এনভায়রনমেন্টাল সায়েন্স সরি। আ হুম, হুম। না সায়েন্স ব্যাকগ্রাউন্ড আমাদের ইউনিভার্সিটিতে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আবার ইকোনমিক্স আসে তো এইজন্যই। আচ্ছা যাই হোক। ও না তো ব্যাকগ্রাউন্ডে ওগুলো শিখছি ভাইয়া, ওগুলো তো মেজরে অনেক কিছুই ছিল। কিন্তু হ্যাঁ, আমি হ্যাঁ। ভুলে গেছি স্ট্যাটিস্টিকের অনেক কিছু। ইদানিং একটু আবার দেখতেছি। হ্যাঁ, হ্যাঁ, এটা আপনার লাগবে। তো যাই হোক, তো আমরা হচ্ছে তাহলে আপনাদের এলএসডি আপনারা এলএসডি ডানকেন দিলেই হবে। ওই যে আরো ২ টা ভাই ছিল আপনাদের ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, ওই ২ ভাইয়ের জন্য। তাদের ক্ষেত্রে হচ্ছে আ আ এই এলএসডি ডানকেনও করতে হবে। এর পাশাপাশি আপনার যে ভ্যালু গুলো আছে, এই ভ্যালুদের মধ্যে একটা আমরা কি ইয়া করতে হবে। রিগ্রেশন কোরিলেশন এর টেস্ট করতে হবে। বুঝতে পারছেন? তাদের ক্ষেত্রে। সেটা তারা ওই যে আ আপনাদের ইয়াতে দেখা কি বলে? মাহফুজ। মাহফুজ আপনাদের হচ্ছে স্পেসে সুন্দর মতো দেখাইছে। কারণ ওটা স্পেসে দিয়ে করা ইজি। এইজন্য যেটাতে যেটা করা ইজি, আমরা সেই জিনিসগুলো আপনাদের ওইভাবেই আলাদা, আলাদা করে দেখাচ্ছি। যেটার জন্য আরকি। তো এখন আমরা এলএসডি টেস্ট করব। কি করব? তাহলে এলএসডি টেস্টের প্রসিডিউরটা কি? এখানে কোন কিছু আপনার চেঞ্জ করার দরকার নাই। বুঝতে পারছেন? এই কোডটা কোডের মতো রাখবেন। এগুলা কোন কিছু চেঞ্জ করার দরকার নাই। আপনার যদি একটা হয় তাহলে এই কোডটা নিবেন। আপনার যদি আর মাল্টিপল হয় সেখানে আরেকটা ট্রিটমেন্ট অ্যাসাইন করে দিবেন। এনোভা বানাবেন। এনোভা টেস্ট করা পর্যন্ত কমপ্লিট। তারপর আপনি এলএসডি টেস্টের ক্ষেত্রে এই যে এলএসডি ডট মডেল দিয়ে ট্রিটমেন্ট দিবেন। হ্যাঁ? ট্রিটমেন্ট দেওয়ার পরে বাকি যা আছে কোন কিছুই আপনার চেঞ্জ করার দরকার নেই। এগুলা কোড খালি রান করবেন। আপনার চেঞ্জই হবে এই জায়গাগুলাতে। বুঝতে পারছেন? আর এখানে যদি আরেকটা থাকে তাহলে আরেকটা দিতেন। এগুলো কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। তাহলে আমরা এই কোড যা আছে এগুলো আমরা একটু রান দিয়ে দেখি। তো এলএসডির ক্ষেত্রে মেইন নিয়ম হচ্ছে যে এলএসডি টেস্ট নতুন নাম দিলাম এলএসডি টেস্ট। তারপর এলএসডি ডট টেস্ট দিয়ে তারপর হচ্ছে কিসের এলএসডি টেস্ট করব আমরা এই অ্যানোভা মডেলে। তাই এই জন্য মডেল দিছি। নতুন করে আমার ডাটা সেট আপলোড দেওয়ার দরকার নেই। এই মডেলটাই সে নিয়ে কাজ করবে। বুঝতে পারছেন? এই জন্য আমি মডেল লিখে দিচ্ছি। দেখছেন এই মডেল না হুম। দিলে কি করতে হতো? আমাকে এই পুরোটা লিখতে হতো। এই জন্য আমি মডেল দিছি। এই মডেলের ক্ষেত্রে কি করবে সে? এই ট্রিটমেন্টে আইডিয়া কাজ গুলো করবে। কিভাবে পাবো ভাইয়া? এটা তো আপনার আইডিয়া, আপনি আমাদেরকে শেয়ার করলেন। কিন্তু হ্যাঁ। এটা আমি বুঝবো কিভাবে যে আমাকে এইভাবে করে জিনিসগুলো শর্ট করে নিয়ে আসতে হবে? এটা কি প্র্যাকটিস অর না কোনো আপনি তো টার্ম আছে? আমি তো কোড আপনাদের দিব। হ্যাঁ? এটা আমি আপনাদের কোড দিব। তো এই কোডটাই আপনারা রাখবেন। আমি তো আপনাদের বললামই আপনারা চেঞ্জ করবেন কোন, কোন জায়গায়। যখন আপনি কাজ করবেন হুম, না? হুম। তখন চেঞ্জ এই জায়গাগুলোতে আপনার হাতই দেওয়ার দরকার নাই। এগুলো তো আপনার হাতই দেওয়ার দরকার নাই। মানে এখানে তো চেঞ্জ করার দরকার নাই। আপনি এখানে হাত দিবেন কেন? হাত দিতে গেলেই আপনার ওই জিনিসগুলা এলোমেলো হয়ে যাবে। বুঝতে পারছেন না? কারণ এগুলো হচ্ছে কোডিং ল্যাঙ্গুয়েজ। এখানে যদি একটা স্পেস, একটা ডট বেশি পড়ে আপনার এই কোড কাজ করবে না। আপনি সারাদিন খালি কন্ট্রোল ইন্টার মারবেন, হচ্ছে না। রানই করবে না। এই রানে ক্লিক করবেন, রানই করবেন না। বুঝতে পারছেন? তো এখানে এই তো হাত ক্ষেত্রে দেওয়ার কি দরকার ভাইয়া নাই। কোড গুলো মনে রাখতে মেমোরাইজ করতে লাগবে কোনো কিছু? না। কোডগুলো আমি তো বললাম ChatGPT অন্য জায়গাতেই পাবেন। হুম, আপনি যে হুম। অনুযায়ী দরকার আপনি ওইখানে কমেন্টস করবেন, ও একটা কোড আপনাকে ইউনিভার্সাল কোড দিবে। সেই কোডগুলাতে হুম, আপনার যেখানে দরকার সেই জায়গাগুলো চেঞ্জ করে নিবেন। বুঝতে পারছেন না? এগুলোতে তো জি দরকার ভাইয়া। নাই। আপনার দরকার হবে হচ্ছে ধরেন এখানে এই যে এই জিনিসগুলো অ্যাসাইন করে দিতে হবে ২ ১ টা বিষয় হলে সেই জায়গাগুলো চেঞ্জ করবেন। বাকি কোনো কিছুই না। বুঝতে পারছেন না? আপনি কোডের ক্ষেত্রে জি ChatGPT কে ভাইয়া। বলবেন যে, "আমার ভাই ৩ টা ফ্যাক্টর আছে। ৩ টা ফ্যাক্টরে আমি এই এলিজি টেস্ট করতে চাই। তুমি একটা সহ একটা আমাকে সুন্দর মতো কোড-টোড বানায় দাও।" ও আপনাকে একটা কোড বানায় হুম, দিবে। তারপরে সেই অনুযায়ী আপনার ডেটা অনুযায়ী আপনি ওই জায়গাগুলোতে আপনার যে নামগুলো আছে নামগুলো চেঞ্জ করে দিবেন। এখন অত কঠিন যুগে নাই। বুঝতে পারছেন? এই জিনিসগুলো জি, কেউ জি বলে না। ভাইয়া। আপনি যার উই কাছে শুড জিজ্ঞাসা করবেন ইউজ টেকনোলজি। সেও এটা বলবে না। সে আপনাকে এইগুলা হুম। জিনিস নিয়ে বুঝাতে পাগল করে ফেলবে যে এই এলএসডি এটা করে। যাতে আপনি কনফিউশন এ না, থাকেন। অনেক আপনি টিউশন। জি, আপনি জি। আপনি আপনি মানে এইটা রানই করতে পারবেন না। আপনি ভয়েই থাকবেন। আল্লাহ! এইটা আমি কেমনে করব? ওইটা কেমনে করব? আমি কেমনে বুঝবো? কিভাবে নিব? এই কনফিউশন এ আপনাকে বলবে না যে ভাই ChatGPT তুমি হেল্প নিলেই তো কোডটা পাচ্ছ। এটা আপনাকে বলবে না যে আপনাকে এই কোডটা লিখতে হবে, এটা লিখতে হবে, এটার সাথে এটা লিখবেন, ওটা লিখবেন। এত কিছু যখন শুনবেন তখন আপনার মনে হবে ধুর মিয়া এই এতগুলা কোড আমি মুখস্থ করব সারা জীবন ধরে পড়াশোনা করলাম এখন আমার কোড মুখস্থ করতে থাকবো। তাহলে কতগুলো কোড আমি মুখস্থ করব? এক্সাক্টলি।
ওই তো মানে এলইডি টিভির যুগে কেন আমি সাদা কালো টিভি হ্যাঁ, দেখতে হ্যাঁ, যাব? এইটাই। না জানার সম্পর্কে দরকার আছে। কোনো একটু নলেজ থাকলে আপনি আরো ফার্দার কাজ করতে পারবেন। কিন্তু এটা তো আপনার দরকার নাই। জি, জি। আপনার যতটুকু দরকার আপনি ততটুকু নেন না। যে জিনিসটা থেকে হুম। আপনার যতটুকু দরকার। আপনি এটাতে হাফেজ হওয়ার দরকার আছে। আপনি এটাকে মাস্টার্স করবেন বা পিএইচডি করবেন। দরকার নাই তো। আপনার যতটুকু দরকার আপনি ততটুকু কাজ করলেন। যখন আবার একটু বেশি দরকার তখন এটা সম্পর্কে একটু ঘাটাঘাটি করলেন। ইভেন আফটার 1 ইয়ার এগুলো আরো ডেভেলপ করবে। হ্যাঁ, হ্যাঁ। তো আচ্ছা তারপরে হচ্ছে এটা ট্রিটমেন্ট দিলে কনসোলে ফলস লিখছেন তারপরে এলএসডি টেস্ট করছেন করার পরে আবার এখানে আরো অনেক কিছু আছে এগুলো সম্পর্কে আপনাদের অত ইয়ে করার দরকার নাই এগুলো যে যা আছে তাই হ্যাঁ এইভাবেই থাকুক আপনার ইয়া অনুযায়ী ওই এগুলো সবার দিয়েই দিবে খালি এখানে নাম টামের ক্ষেত্রে এই যে এখানে যে নাম দিচ্ছে না এলএসডি টেস্ট রেজাল্ট এই নামটা চেঞ্জ করে আপনি কি রাখবেন আপনি এলএসডি টেস্ট রেজাল্টই তো দেখবেন তাই না তারপরে মেইন রেসপন্স এগুলো তো চেঞ্জ করা দরকার নাই তো এগুলো তো হাত দেওয়ার দরকার না তারপরে যদি মন চায় যে না আপনি চেঞ্জ করে খালি এল এল রেজাল্ট লিখবেন তাহলে আপনি লিখতে পারেন আর কি যাই হোক তারপরে এখানে হচ্ছে টেক্সটে এইখানে যে লেন্থে এই জায়গাগুলোতে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই আপনি এখন কি করবেন এখানে সব শেষ কোড লেখা কমপ্লিট যদি কোনো কিছু ঠিক না চেঞ্জ করার দরকার না থাকে এখানে শুধুমাত্র রান দিয়ে দিবেন এই যে করে গেছে এইটা তৈরি করে সুন্দর মতো ভিজুয়ালাইজেশন করে দেখাইছে বুঝতে পারছেন তো এইটা করলে আপনারা আপনি পুরো একদম রেন্ড রেজাল্ট পাবেন সরি আমি আপনাকে একবারে ডিরেক্ট এন্ড রেজাল্ট দেখাইছি এক এক করে দেখাই তাহলে বুঝবেন না তাছাড়া আচ্ছা এটা এলএসডি টেস্ট করলেন এলএসডি টেস্ট হয়ে গেল এখন কি হয়েছে সেটা তো দেখতে হবে আপনাকে তাই না এলএসডি টেস্টটা করলাম এর কি হলো এটাতে দিলে এই সুন্দর মতো দেখেন এই টেস্ট করে রেজাল্ট দেখাবে তা আপনার এই স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে যে আপনার এটার ইরোর কত ডিগ্রিস অফ ফ্রিডম 3 ছিল এখানে আপনার সিবি ভ্যালু কত এই সিবি ভ্যালু নিয়ে কাজ করে সিবি ভ্যালু দরকার আপনার সিবি ভ্যালু হচ্ছে 2.96 এগুলো দিয়ে কিন্তু টেবিল বানাতে হয় আপনাকে এই সিবি ভ্যালুগুলো নিয়ে বিভিন্ন রকম এটা তো একটা টেস্ট করছেন তো আপনার ডেটা তো অনেক বেশি থাকবে কারণ প্ল্যান্টের জি হিউম্যানের ভাইয়া। ক্ষেত্রে অনেকগুলো ডেটা থাকবে তো এই অনেকগুলো হুম। সিবি ভ্যালুগুলো একসাথে নিয়ে এই অনেকগুলো এলএসজি টেস্ট করবেন ভ্যালুগুলো নিয়ে আপনি আলাদা টেবিল আকারে লিখবেন যে এটার সিবি ভ্যালু এত সিবি ভ্যালু একটা কলাম দিয়ে আপনি এভাবে লিখবেন দাঁড়ান ওইটা যেটা ওপেন করছিলাম ওইটাতে পাওয়ার পয়েন্টে এখানে মনে হয় কোনো একটা অ্যানালাইসিসের রিপোর্টের কিছু একটা থাকতে পারে দেওয়ার কথা আর কি এই দেখেন এই যে এরকম দেখেন এখানে হচ্ছে ধরেন প্ল্যান্ট হাইট এটা সাপোজ প্ল্যান্ট হাইট নিয়ে কাজ করছে বুঝতে পারছেন সে প্ল্যান্ট হাইটের কি করছে এই যে এইগুলো 20 দিনের সে প্ল্যান্ট হাইটের এই যে অ্যানালাইসিস করার পরে এই যে এরকম এবিসিডি দেয় এবিসিডি বলেন যদি বলতে পারেন ভাই এবিসিডি কেন দিচ্ছে এবিসিডি দিয়ে করে এটা হচ্ছে কম্পারিজন টেস্ট করি আমরা এগুলো কেন নেই কারণ আমরা কম্পারিজন করি তাই না আমরা এই 20 দিন 40 দিন 60 দিন 80 দিনের ডাটাটা কেন নিচ্ছি হারভেস্ট ডাটাগুলো কেন নিচ্ছি কারণ কম্পারিজন করার জন্য যে 20 দিনের সাথে 40 দিনের কি পরিমাণ পার্থক্য হয়েছে আবার 40 দিনের সাথে 60 দিনের কি পরিমাণ পার্থক্য হয়েছে বা কোনটার ভ্যালুগুলো কোনটার সাথে মিল আছে তাই না যেমন ধরেন 20 দিনের এই ভ্যালুগুলো নিছি এই এইটার সাথে প্রত্যেকটার সাথে একটার সাথে একটা তো মিল নাই একটু তো আলাদা হচ্ছে কি পরিমাণ আলাদা হচ্ছে সেগুলোকে এই ABCDEFGH এরকম বিভিন্ন গ্রেডে আলাদা আলাদা করে রাখে বুঝতে পারছেন ভ্যালুগুলোকে আমার কথা বুঝতে পারছেন যে জি আপনি ভাইয়া। ধরেন এই দুইটা ভ্যালু নিয়ে কাজ করছেন এইটা হচ্ছে সি গ্রেডের মধ্যে সে রাখছে যে এটা সি ক্যাটাগরি হচ্ছে তারপরে আবার এইটা যেটা আসছে এইটা আবার কি বলছে 46.71 এটা এ টু সি এই তিন ক্যাটাগরির মধ্যেই পড়তেছে বুঝতে পারছেন হ্যাঁ এ থেকে সি এই তিন ক্যাটাগরির মধ্যে এইটা ভ্যালুগুলো আসছে আর কি এইভাবে অ্যানালাইসিস করলে ওরা অটোমেটিক দিয়ে দিবে এইগুলোর জন্য অ্যানালাইসিসটা করা লাগে নাহলে এগুলো আপনার হাতে বসাতে পারবেন না এই ভ্যালুগুলো আপনার হাতে বসাতে পারবেন না এগুলোর জন্য অ্যানালাইসিস করার পরে ওরা এইরকম ভ্যালু বসায় দেবে তো যাই হোক এই এলএসডি ভ্যালুটা আপনি বসায় দিলেন যে 20 দিনের এলএসডি ভ্যালু এত আসছে সিবি ভ্যালু এত আসছে তারপরে হচ্ছে 40 দিনের এত আসছে সরি এগুলো দেখে আপনার স্যার বুঝবে যে ঠিক আছে আপনার এই জিনিসগুলো পজিটিভ না নেগেটিভ আসছে বুঝতে পারছেন তো এইগুলো করে টেবিল জি। আকারে এই অ্যানালাইসিস রিপোর্ট থেকে টেবিল আকারে সাজায় বসাতে হবে আপনার তো এগুলো কেমনে বুঝবেন এই যে এই জিনিসগুলো আমি এখানে দেখাই দিচ্ছি দেখেন এখানে দেখেন প্যারামিটার গুলোতে সুন্দর মতো সে এলএসজি ভ্যালু দিছে সে ট্যাবলেটেড ভ্যালু দিছে সে সিবি ভ্যালু দিছে যেটা যেটা আপনার প্রয়োজন আর কি তারপরে এখানে অনেক ডিরেক্ট জিনিস লিখে দিছে এখানে মিনিমাম কত ম্যাক্সিমাম কত আহ, এই যে কিউ 25 কোয়ার্টারের মধ্যে কত পড়ছে কিউ 50-র মধ্যে কত পড়ছে কিউ 75 বিভিন্ন কোয়েন্টেলে ভাগ করে সে জিনিসগুলো দিচ্ছে তারপরে সে এই রেসপন্স অনুযায়ী একটা গ্রুপে ভাগ করছে কেমন ABCD দেখেন এ আর বি গ্রুপে ভাগ করছে এখন আপনি বলতে পারেন ভাই এ বিটা কি তাই না আপনি বলতে পারেন কিন্তু যে ভাই এ বি এটাতে কি বোঝাচ্ছে এটাতে এমন বোঝাচ্ছে ধরেন একটা ক্লাসে মানুষ ছাত্র আছে হচ্ছে 20 জন তো 20 জনের মধ্যে আহ, 20 জনের মধ্যে ধরেন হাইট 5 ফিট 5 এর নিচে আছে হচ্ছে একটা তো রেঞ্জ ধরবে 20 জনের সবার হাইটের ক্ষেত্রে যে এই লম্বা বা খাটো এর দুইটা ক্যাটাগরিতে সে ভাগ করবে
বা লম্বা হুম, খাটো বা মাঝারি, এই ৩ টে ক্যাটেগরিতে সে ভাগ করবে। সে চিন্তা করছে ৫ ফিট ৫ এর নিচে যারা আছে তাদেরকে আমি একটা ক্যাটেগরিতে ভাগ করব। তো একজনের হাইট হলো হচ্ছে ৫ ফিট ৪। তাহলে সে কি কোন ক্যাটেগরির মধ্যে পড়বে? সে এই ক্যাটেগরির মধ্যে পড়লো, তাই না? তো আরেকজনের হাইট হলো হচ্ছে আবার ধরছে হচ্ছে ৫ ফিট ৯ এর উপরে যাদের হবে তাদের ধরবো হচ্ছে আমরা টল ক্যাটেগরি। আবার ৫ ফিট এই ৫ থেকে এর মাঝখানে যেটা সেটা ধরবো আমরা মাঝামাঝি। সেটা এ বি দুটার মধ্যেই পড়তেছে। না নাইদার টল আর অথবা কি হচ্ছে শর্ট। আমরা এই ক্যাটাগরি আমরা মাঝারি এটার মধ্যে ধরবো। তো সেক্ষেত্রে আমরা কি করি অ্যানালাইসিসের ক্ষেত্রে কি করে সেটা দেখে যে ধরেন যে ৫ ফিট ৪ আর যে ৫ ফিট ৬ এর মধ্যে কি সিগনিফিকেন্স কোনো ডিফারেন্স আছে? নাই কিন্তু। ৫ ফিট ৫ আর ৫ ফিট ৬ এর মধ্যে কিন্তু খুব একটা ডিফারেন্স নাই। এরা সেম ক্যাটাগরি। তো এরা কি করে? তখন এটাকে দেখায় হচ্ছে ওটা এ ক্যাটাগরির মধ্যেই ফালায়। বুঝতে পারছেন? ওই ৫ ফিট ৫ আর ৫ ফিট ৬ কে একই ক্যাটাগরির মধ্যে ফেলতেছে। যে না এরা একই কাছাকাছি খুব একটা ভ্যালু না। অথবা এ বি ২ টার মাঝামাঝি লেখে। এ ইজ ইকুয়াল টু বি মানে এর মধ্যেই পড়তেছে আরকি। অথবা সি যদি থাকে ওটা যদি বি ক্যাটাগরির মধ্যে ধরেন আপনি। যে ৫ ফিট ৫ এর উপর যদি লম্বাই ধরেন ৫ ফিট ৬ যেটা সেটা এ বি এর মধ্যে রাখতেছে কাছাকাছি ভ্যালু খুব ড্রাস্টিক চেঞ্জ নাই কিন্তু ৫ ফিট ৫ এর সাথে ৫ ফিট ১০ যা তার কিন্তু একটা ড্রাস্টিক চেঞ্জ আছে তাই না? ধরেন ৫ ফিট ৫ একজন ৫ ফিট ১০ তার একটা ড্রাস্টিক চেঞ্জ কিন্তু এটা দেখলেও ভিজুয়ালাইজ দেখলেও আমার চোখে দেখা যাচ্ছে তো এই দুজন কিন্তু সিমিলার না কাছাকাছি না তাহলে এটা আলাদা ক্যাটাগরির মধ্যে পড়বে যেহেতু অনেক ডিফারেন্স এই দুজনের মধ্যে অনেক সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে এই ডিফারেন্সটাকে বোঝানোর জন্যই বিভিন্ন রকমের এরকম লেটারিং দিয়ে বোঝানো হয় আমার কথা কি বুঝছেন নিসা? জি ভাইয়া বুঝতে পেরেছি। হ্যাঁ। তো এই লেটারিং গুলো দেওয়া হয় হচ্ছে এই ডিফারেন্সটা বোঝানোর জন্য। আবার যদি কাছাকাছি হয় তখন দেখবেন এ, বি, সি, ডি এরকম করে এ থেকে সি বা এ থেকে ডি পর্যন্ত দেওয়া হয়। কারণ এই যে ভ্যালু গুলো আছে এর মধ্যে এটা ওই এ থেকে সি ক্যাটেগরি সবগুলোর সাথেই খুব একটা ডিফারেন্স নাই। এরা বোঝায় যে খুব একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই এদের মধ্যে। খুব কাছাকাছি ভ্যালু। যখনই সিগনিফিকেন্ট ডিফারেন্স হবে তখন আলাদা ক্যাটেগরিতে ফেলবে। ওটাকে আলাদা একটা ক্যাটেগরিতে ফেলবে। এইটাই। তো এটা করার জন্য এই যে টেস্ট গুলা করা হয়। এটা তো একটা দুটো ডেটা এই জন্য এরকম লাগছে। যখন খুবই বেশি হবে যে এর আগে যেটা দেখালাম খুব বেশি ডেটা সেক্ষেত্রে দেখবেন যে অনেকগুলো ভ্যালু আসবে এরকম। এ বি সি ডি ই এফ জি এইচ এরকম। এইখানেও সামারি করে দেখানো হয়েছে। এখানে যে টেবিলটা দেখানো হয়েছে না? এই টেবিলটা হচ্ছে সামারি টেবিল। এই যে এটাতে যেটা দেখছেন। এটা হচ্ছে সামারি টেবিল। প্ল্যান্ট হাইটের সামারি টেবিল। এটা টেবিলটা আরো বড় ছিল। এটা সামারি টেবিল করে এখানে বসাচ্ছে এনালাইসিস করে। আচ্ছা। এখন তো হইলো আমরা হচ্ছে এটা পাইলাম। বিভিন্ন ক্যাটেগরিতে ভাগ করলো। এখন ক্যাটেগরিতে ভাগ করলো। ভাগ করার পরে এটা তো একটু ভিজুয়ালাইজেশন করে দেখানো উচিত, তাই না? যে ক্যাটাগরিতে যে ভাগ করলো এটা আমি দেখলাম এবিসিডি আচ্ছা বুঝে গেলাম এবিসিডি এখন এটা তো যদি আমি আমার স্যারকে দেখা যেতে স্যার বলবে যে একটা ফিগার বানায় দেখাও তাই না তোমার এলজিডি টেস্টে একটা ফিগার বানায় দেখাও আপনি স্যারকে যাই এটা পুরোটা দেখাবেন স্যার আমার এই ইউসিএল ভ্যালু আছে মিনিমাম ম্যাক্সিমাম স্যার বলবে ধরুন আমি এত কিছু চাইছি নাকি তুমি আমাকে এটা একটা ভিজুয়ালাইজেশন করে দেখাও যখন আপনার অনেকগুলো ডেটা হচ্ছে তখন আপনি একটা ভিজুয়ালাইজেশন বানিয়ে নিয়ে স্যারকে দেখাবেন সেক্ষেত্রে কি সেখানে দেখেন এখানে আমরা বার প্লট বানাইছি এই জন্য বার প্লট লিখছি হ্যাঁ এটার ক্ষেত্রেও কিন্তু আমার জিজি প্লট লাইব্রেরিতে লাগছে কিন্তু এটাকে কি করছে আমি প্রথমেই কল করে নিছি দেখেন এই জায়গাটাতে আমি জিজি প্লট টু কল করে নিছি এই জন্য আর কল করে নিতে হলো না এই একই এনভায়রনমেন্টে আমরা কাজ করতেছি তারপরে এই যে এগুলো কোনো কিছুতে আপনার চেঞ্জ করার দরকার নাই খালি কালারের জায়গায় যদি স্কাই ব্লুর জায়গায় অন্য কোনো কালার চান এই কালারগুলো আপনি চেঞ্জ করতে পারেন তারপরে হচ্ছে এখানে নামগুলো যদি অন্য কিছু চান সেই নামগুলো চেঞ্জ করতে পারেন এই যে এখানে নাম অন্য কিছু চাইলে সেইগুলো চেঞ্জ করতে পারেন বুঝতে পারছেন বাকি কোনো কিছু চেঞ্জ করার আপনার দরকার নাই আর এখানে এই যে ভ্যালু ১ ২ একটু চেঞ্জ করে দেখতে পারেন যদি কম বেশি আসতে পারে বড় ছোট এইসব জিনিস হতে পারে আর কি যাই হোক তো এই কোডগুলো এখন আমরা রান দেই দিলাম এই দেখেন বিভিন্ন ক্যাটাগরিতে সেই রেসপন্সকে দেখেন নাম্বার অফ রেসপন্সকে আলাদা আলাদা করছে করে ক্যাটাগরাইজ আলাদা আলাদা ধরছে এখন সে বার প্লটে তুলতেছে হ্যাঁ বার প্লট করে ফেলছে এখন করার পরে এখন এটা তো আমার দেখতে হবে সে নিজে নিজে করছে আমি কেমনে বুঝবো এই দেখার জন্য পরের এই কোডটা আমি রান দিব দিলে সুন্দর মতো সে এ বসায় দিছে ও আচ্ছা এটাতে শুধুমাত্র এ আসছিল এটাতে দেখেন এটাতে শুধুমাত্র এবিসিডি ছাড়া আসছিল মানে লেটারিং ছাড়া আসছিল পরে লেটারিং বসানোর জন্য আমি আবার নিচে পরেরটাতে হ্যাঁ লেটারিং হুম, বসানোর জন্য আমি আবার একটা কোড লিখছি যে টেক্সট এক্স ইজ ইকুয়াল টু 1 লেন্থ এই পুরো একটা কোড দিছি এগুলো দরকার নাই এখানে যে সাইজ আপনি চেঞ্জ করতে পারেন কম বেশি করে দেখতে পারেন বুঝতে পারছেন এগুলো ভ্যালু দুই একটা কম বেশি করলে একটু এটা সেটা হতে পারে বাকি কোনো কিছু আপনার দরকার নেই এত কিছু জানারও দরকার নেই এই চলে আসছে তো এটা হলো আপনার টোটালি একটা সিআরডি অ্যানালাইসিস আপনি কিভাবে করবেন এটা একটা বেসিক জিনিসটা দেখাই দিলাম মানে একদম ফুল বেসিক জিনিস দেখাই দিলাম যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় আমি যদি বেশি ডাটা দিন দেখাতাম আপনাদের কনফিউশন আপনারা কিছুই বুঝতেন না হ্যাঁ অনেক বেশি কমপ্লিকেটেড লাগতো এই জন্য একদম সিম্পল একটা ডেটা সেট নিয়ে আপনাদের দেখাইলাম সেটা দিয়ে আবার ভিজুয়ালাইজেশন করে আপনাদের বার প্লট বানায়ও দেখাইলাম তো আজকে সিআরডি পর্যন্তই থাকুক আর একটা
আ রাত ১০টা ২০ বেজে গেছে। কেউ আসে নাই। নেক্সট দিন যদি বেশি জন জয়েন করে তাহলে আমি আরসিবিটি বা আরসিবিটি 2 স্প্লিট প্লট আর যা আছে সেগুলো দেখায় দিব। সব একই রকম আরকি। একটা আমি ২টা ভাইয়া শিখতে কি পারলে প্র্যাকটিস করতে পারি এখান থেকে শুরুতে? হ্যাঁ? মানে কি প্র্যাকটিসটা কি করতে পারি শুরু আচ্ছা থেকে? প্র্যাকটিসগুলা আমি আপনাদের ওই প্র্যাকটিস করার জন্য কোড আর হচ্ছে আমার কিছু ডেটা সেট আমি ডেটা সেটগুলো আমি আপনাদেরকে গ্রুপে শেয়ার করে দিব। বুঝতে পারছেন? আর কোনো ভাইয়া ইউটিউব চ্যানেল কি এক্সট্রা আছে যেটা আমি এটার জন্য ফলো করতে পারি? মানে ইজিলি বুঝাবে। কারণ অনেকে আছে অনেক ইন ডিটেইলস বুঝায়। হ্যাঁ। কিন্তু এখন টেকনোলজি অবশ্যই আমাকে জানতে লাগবে। বাট আপগ্রেডেশন অনুযায়ী আমি হেল্প নিতে পারবো এইভাবে জানতে চাচ্ছিলাম। আচ্ছা ইউটিউবে আমি আসলে মানে আমি ইউটিউবে আগে একটা ভিডিও দেখছিলাম অনেক আগে। এটা শেখার আগে অনেক আগে একটা ভিডিও দেখছিলাম। তো ওটা ৮ ঘন্টার একটা ভিডিও দেখছিলাম। তারপরে আমার কাছে ইউটিউবটা কেমন জানি মনে হয় নাই। কারণ হচ্ছে আমি যেই রিলেটেড ডেটা নেই তো ওই ডেটা নিয়ে করে না, অন্য কিছু নিয়ে করে কমপ্লিকেটেড লাগছে। তারপরে আমি আর ইউটিউব ঘাঁটি নাই। এরপর থেকে আমি নিজে চেষ্টা করছি। বুঝতে পারছেন? আমি আরো কিছু শিখছি অন্য জায়গা থেকে শিখে আসছিলাম। তারপর আমি নিজে চেষ্টা করছি। নিজে কোড নিয়ে একটু কাটাছেঁড়া করতে যতটুকু শেখা যায়। ওইজন্য নিজে শিখছি আরকি। না হলে দেখেন না আমি এই আচ্ছা জায়গাগুলোতে অনেক কিছুতে আটকায় যাচ্ছি। আমি আপনাকে আ আ কি মানে যদি আমি ওইভাবে করে আলাদা করে দিতাম তাহলে এগুলোর নাম ধরে আমি বলতাম। যে এগুলোর নাম ধরে। আমি যে ওই জন্যই বলতেছি যে এগুলো জিনিসগুলো আপনার দরকার নাই। সেই জিনিসগুলো আপনি শিখে কি করবেন? এগুলো আমার দরকার হয় নাই। এগুলো আমি শিখি নাই। আমার কোডের যে জিনিসগুলো দরকার, আমার এনালাইসিস এর যে জিনিসগুলো দরকার আমি সেই জিনিসগুলো শিখে নিছি। বুঝতে আর পারছেন? ভাই স্টেটের সবকিছু কি অনেক বেশি ডিটেলস জানার দরকার নাকি এখানে স্টেট আমার যতটুকু প্রয়োজন ততটুকু জানলেই না, হবে? স্ট্যাটটা আপনাকে জানতে হবে। আপনি রিসার্চ করতে গেলে স্ট্যাটিস্টিক্স আপনাকে জানতে হবে। বুঝেন নাই? স্ট্যাটিস্টিক্স না হুম, জানলে আপনি বুঝবেন না তো। স্ট্যাটিস্টিক্সটা আপনাকে ভালোভাবে জানতে হবে। এনোভা টেস্টে এই যে এনোভা টেবিল সম্পর্কে আপনাকে বিস্তারিত জানতে হবে। বুঝতে পারছেন? এই সম্পর্কে আপনি আচ্ছা। একটু গুগল-টুগলে ঘাটাঘাটি করতে পারেন। হ্যাঁ? এনোভা হুম। টেস্ট বা এনোভার ইয়াতে বা স্ট্যাটিস্টিক্যাল কোনো বই-টই দেখতে পারেন। আমি বুঝতে আমি পারছেন? ইউডেমি থেকে কিছু কোর্স নিয়ে রাখছিলাম এই হ্যাঁ, ক্রিসমাসে ওগুলো তাহলে একটু ভালো করে দেখে হ্যাঁ, নিলেই একটু বুঝতে দেখে পারবো। নিবেন। তারপরে তারপর তো হচ্ছে গুগল এলএজি আর টেস্টের ক্ষেত্রে কোন জিনিসগুলো নিয়ে কি কাজ করে, কোনটার ভ্যালু কি। কারণ আপনি ডেটা সেট এগুলা কাজ করতে গেলে আপনাকে স্ট্যাটিস্টিক্স না বুঝলে আপনি কিছুই বুঝবেন না। যেটা সত্যি কথা। স্ট্যাটিস্টিক্স বুঝতে হবে। আপনি হুম, এই ডেটাগুলো করবেন, আপনি স্ট্যাটিস্টিক্স না বুঝলে কিছুই বুঝবেন না। কেমনে কি এনালাইসিস করব? হুদাই মনে আমি হবে আপনার কাছে। স্ট্যাটিস্টিক অনেক খেয়ে ফেলছি, বুঝতে পারতেছি হ্যাঁ, আমি এটা অনেক একটু কিছু একটু খেয়ে একটু ফেলছি। দেখলেই হবে আপনার। যেহেতু পড়া আছে না হুম, একটু চোখ বুলালেই হবে। হুম, আচ্ছা ঠিক ঠিক আছে আছে ভাইয়া, তাহলে থ্যাংক আজকে ইউ। এই পর্যন্তই। ওকে ভাইয়া, ভালো থাকবেন। নেক্সট দিন থ্যাংক দেখা ইউ, হবে। আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম।